সময়টা ১৯৮৪ সাল। ভোপাল নামের ছোট্ট এক শহর, যেখানে কার্বাইড নামের বিশাল এক কোম্পানি আছে। শহরের অধিকাংশ মানুষ এই কোম্পানিতেই কাজ করে। বাকি দিনের মতো সেদিনও তারা কাজ করতেই গিয়েছিল, কিন্তু কে জানতো এই দিনই হবে তাদের জীবনের শেষ দিন। কে জানতো ভয়ানক সেই রাত তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে কালো এক অধ্যায়। ১৯৮৪ সালে ভোপালে ঘটে যাওয়া গ্যাস লিকের সত্য ঘটনা নিয়ে নির্মিত সার্ভাইভাল থ্রিলার, সাসপেন্স এবং রেলওয়ে কর্মীদের বীরত্বে ভরা এমনই এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ দ্য রেলওয়েম্যান। আমার ভয়েস শুনে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই আপনাদের যদি কোনো কথা শুনতে বা বুঝতে কষ্ট হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ভোপালের ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট থেকে মিথাইল আইসোসায়ানেট নামের এক গ্যাস লিক হয়। এক রাতেই এই গ্যাসের প্রভাবে ১৫,০০০-এরও বেশি মানুষ মারা যায়। এটাই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। ১৯৮৪ সালের সব পত্রিকায় এই ভয়ানক খবর ছাপা হয়। তখনকার এক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানায় সে মিস্টার গোখলে, মিস্টার মনোহর এবং মিস্টার অ্যান্ডারসনকে গ্রেফতার করেছে। খবরে ছাপা হয় ইউনাইট কার্বাইড চেয়ারম্যান অ্যান্ডারসনকে ইউনিয়ন কার্বাইডের গেস্ট হাউস থেকে আটক করা হয়েছে। এই লোকটা ইউএস এর সরকারের পক্ষ থেকে অ্যান্ডারসনকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে। হয়ও ঠিক তাই, এত বড় অপরাধের পরও অ্যান্ডারসনকে জামিন দিয়ে দেওয়া হয়। ১৫,০০০ জান নেওয়ার পরও অ্যান্ডারসনকে প্রাইভেট জেটে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়, কারণ এদের মতো মানুষের কাছে সবচেয়ে কম মূল্যবান হলো সাধারণ মানুষের জীবন। এখানে না কোনো হত্যাকারীর সাজা হয়, না জীবন বাঁচানোর জন্য কেউ বাহাবা পায়। সিন শিফট হয় গ্যাস লিকেজের ১৬ ঘন্টা আগে। নদীর উপরের এক রেল লাইনে একটা ট্রেনের কিছু বগি ভেঙে নদীতে পড়ে আছে, আর বাকি ভাঙা অংশ রেল লাইনের উপরে। আশেপাশে সবাই আহত অবস্থায় পড়ে আছে। একটা বাচ্চা ছেলে টিটি ইফতেখার থেকে বাঁশি নিয়ে বাজাচ্ছিল। হঠাৎই দুর্ঘটনা, আর এক পলকে সব লন্ডভন্ড হয়ে যায়। ছেলেটা পানিতে পড়ে যায়। ইফতেখার বহু চেষ্টা করেও ছেলেটাকে বাঁচাতে পারে না। এমনই এক ভয়ানক স্বপ্ন দেখে ইফতেখারের ঘুম ভাঙে। ইফতেখার তাকিয়ে দেখে তার ছোট মেয়েটা তার পাশে বসে ড্রয়িং করছে। তাড়াতাড়ি রেডি হয়ে বের হলে তার স্ত্রী জিজ্ঞেস করে, গতকালই তো নাইট ডিউটি করে আসলে, তাহলে এখন আবার কেন যাচ্ছ? ইফতেখার জানায় আজ ইজতেমার উদ্দেশ্যে অনেক লোক যাবে, তাই আজ স্টেশনে অনেক ভিড় হবে, এই জন্য তারও স্টেশনে থাকা লাগবে। আরামে সোফায় বসে যেই ছেলেটা টিভিতে এক মন্ত্রীর বক্তৃতা দেখে তাকে গালি দিচ্ছে, তার নাম নওয়াজ। নওয়াজ ইফতেখারের বড় ছেলে। ইফতেখার জিজ্ঞেস করে, তোমাকে না বলেছি রেলের পোস্টে লোক নিচ্ছে, তুমি অ্যাপ্লাই করছো না কেন? নওয়াজ জানায় সে সরকারের গোলামি করতে পারবে না, সে আজ ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে ইন্টারভিউ দিবে। ইফতেখার রেগে বলে, তুমি ওই কোম্পানিতে যাবে যা টাকার জন্য সব করতে পারে? জীবনে এভাবে টাকা কামিয়ে কখনোই সুখী হতে পারবে না, সম্মানটাই গুরুত্বপূর্ণ বলেই তার স্কুটি নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন শিফট হয় ভোপালের ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে। হঠাৎই ফ্যাক্টরির ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। সব শ্রমিক ভয়ে দৌড়াচ্ছে। মিটারে দেখা যায় এমআইসি গ্যাসের লেভেল ১০০-তে পৌঁছে গেছে। সবাই ভয়ে আছে, এই বুঝি তাপমাত্রা বেড়ে গিয়ে গ্যাসের ট্যাঙ্কি ফেটে যাবে। ফ্যাক্টরির ক্যাপ্টেন জনাথন দৌড়ে এমআইসি ট্যাঙ্কের কাছে চেক করতে যায় যে ট্যাঙ্কি গরম কিনা। তবে ভাগ্য ভালো যে ট্যাঙ্কি ঠান্ডা, অর্থাৎ ওই প্ল্যান্টের মিটারে ভুল দেখাচ্ছে। জনাথন শ্রমিকদের বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? আগে সব চেক না করেই অ্যালার্ম বাজালে? বলতে বলতেই সেখানে ম্যানেজার ম্যাডিসন চলে আসে। ম্যাডিসন এসেই প্রচুর রাগ করে বলে, এরপর কেউ না মরা পর্যন্ত এই অ্যালার্ম যেন না বাজে, আর যে আজ এই অ্যালার্ম বাজিয়েছে তাকে খুঁজে কাজ থেকে বের করে দাও। গ্যাস লিকেজের এখনো ১৫ ঘন্টা বাকি। মাহমুদ নামের এক সাংবাদিক দিল্লির এক উকিলের জন্য ইমাদ্রি নামের এক ছেলের ইন্টারভিউ নিতে এসেছে। ইমাদ্রি ছোট একটা বস্তিতে থাকে, কয়েকদিন আগেই রেলওয়েতে জব পেয়েছে। তবে আগে সে ইউনিয়ন কার্বাইডে ট্রাক ড্রাইভারের কাজ করত। ইমাদ্রি জানায় ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি আসলে ফসলের পোকা মারার কীটনাশক বানায়। এই কীটনাশক বানানোর জন্য মিথাইল আইসোসায়ানাইড, সংক্ষেপে এমআইসি নামের একটা কেমিক্যাল ব্যবহার করে। এই কেমিক্যাল আগে আমেরিকা থেকে জাহাজে করে আনা হতো। ট্রাকে করে ওই কেমিক্যাল আমি ভোপালে আনতাম, তবে এখন এই ফ্যাক্টরিতে বানানো হয়। ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার স্যার বলেছিল এই কেমিক্যাল নাকি তরল ডাইনামাইটের মতো। ফ্যাক্টরির সবচেয়ে ভয়ানক এবং নাজুক কেমিক্যাল। এই ফ্যাক্টরিতে ৪০ টনের ৩টা সিমেন্টের ট্যাঙ্কারে এই কেমিক্যাল রাখা হয়েছে। ফ্যাক্টরির সবাই এই কেমিক্যালকে ভয় পায়, কারণ প্রথমে যখন ব্যারেলে করে কেমিক্যাল আনা হতো তখন অনেক সময় সিলগালা ভালো করে না করলে বৃষ্টির এক ফোঁটা পানি যদি ব্যারেলে পড়তো তাহলে পানি বাতাস সব বিষাক্ত হয়ে যেত। ওই জায়গায় একবার কেউ নিঃশ্বাস নিলে সে মারা যাবে। কোম্পানি থেকে কখনো মাস্ক পরতেও বলেনি, আর দেয়নি। আমরা অনেকবার এটা নিয়ে অভিযোগ করেছি, আন্দোলনও করেছি, কিন্তু ফ্যাক্টরি উল্টা আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে। মাহমুদ জিজ্ঞেস করে, কে তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল? ইমাদ্রি বলে, আমেরিকা
আমেরিকা থেকে মেডিসন নামের একজন কোম্পানি সামলাতে এসেছে, সেই আমাকে বের করে দিয়েছে। এদিকে জনাথন মেডিসনের সাথে তার রুমে এসে প্লান্ট মিটারের কথা বলতেই যাবে, কিন্তু মেডিসন প্রচুর রেগে বলে এখানে আসার পর থেকে শুধু খারাপ খবরই পাচ্ছি। জনাথন বলে, স্যার এমআইসি পাইপগুলো অনেক ঝুঁকিতে আছে, 2 মাস ধরে পাইপ পরিষ্কার করা হয়নি, ফ্লেয়ার ট্যাঙ্ক অনেক পুরনো হয়ে গেছে, আর এখানকার শ্রমিকরা জানেও না কখন এবং কিভাবে পাইপ পরিষ্কার করতে হয়। 1 ফোঁটা পানি এমআইসি কেমিক্যালে পড়লে ভয়ানকভাবে প্রতিক্রিয়া করবে, তবে সবাই শুধু কম্প্রোমাইজই করতে বলছে। মেডিসন একটা ফাইল বের করে বলে, তোমার কি মনে হয় আমি কোম্পানিকে জানাইনি? যতবারই আমি সাহায্য চাই তারা মানা করে দেয়, কারণ এখানে এই কীটনাশকের সেলের অবস্থা খুবই বাজে। ভারতের কৃষকেরা আমাদের কীটনাশক ব্যবহার করতেই চায় না, আমেরিকার বসেরা এমন এক লস প্রজেক্টে কেন অত খরচ করবে? জনাথন জিজ্ঞেস করে, তাহলে কি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে? মেডিসন বলে, না, এখন আমাদেরকে যার যার দায়িত্ব পালন করতে হবে। আমি ম্যানেজমেন্টের কাজ করব, আর তুমি শ্রমিকদের বোঝাবে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি প্রচুর ভয়ে আছি, কারণ এক সাংবাদিক 1982 সালে টাইসনের রিপোর্টের কথা পেপারে দিয়ে দিয়েছে, যেখানে সে বলেছে ভোপাল একটা জ্বলন্ত আগ্নেয়গিরির পাশে বসবাস করছে। মাহমুদ ইমাদ্রিকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে কাউকে চেনে কিনা। ইমাদ্রি জানায় টাইসন 1982 সালে ফ্যাক্টরিতে তদন্ত এসেছিল। মাহমুদ টেপ রেকর্ডারে বলে ইমাদ্রি টাইসনের বিষয়ে কথা বলছে, যে ভোপালের ফ্যাক্টরির সেফটি ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছিল। মাহমুদ জিজ্ঞেস করে টাইসনের রিপোর্টের পর ফ্যাক্টরি কোনো পদক্ষেপ নিয়েছিল? ইমাদ্রি বলে, না, কোনো পরিবর্তন হয়নি। এরপর একটা লিক হয় আর মোহাম্মদ আনসারি নামের আমার একটা বন্ধু মারা যায়। ইমাদ্রি ছলছল চোখে বলে, আনসারি আমার ভাইয়ের মতো ছিল, ওকে আমি গ্রাম থেকে ডেকে আনি। সেদিন গ্যাস লিক হলে সারা ফ্যাক্টরিতে গ্যাস ভরে গিয়েছিল। কোম্পানি ফ্যাক্টরিকে বাঁচানোর জন্য আনসারিকে ভেতরে ঢুকিয়ে দেয়। আনসারি ফ্যাক্টরি বাঁচাতে পারলেও নিজেকে বাঁচাতে পারেনি। আনসারির ফুসফুস ওই বিষাক্ত গ্যাসে ভরে গিয়েছিল। স্টেশন মাস্টার ইফতেখার অফিসে আসলে তার জুনিয়র প্রসাদও আসে। ইফতেখার জিজ্ঞেস করে, কমিউনিকেশনের কাজ হয়ে গেছে? প্রসাদ বলে, হ্যাঁ হয়ে গেছে। গতরাতে আমি একটা টিম পাঠিয়েছিলাম, ওরা নিশ্চয়ই এতক্ষণে 40 থেকে 50 গজ ঠিক করে ফেলেছে। ইফতেখার একটা ফোন বের করে বলে, তাড়াতাড়ি গাড়ি রেডি করেন, আমি চেক করব। ইফতেখার এসে দেখে কাজ বাদ দিয়ে রিপেয়ার টিম তাস খেলায় মগ্ন। লাইন চেক করলে দেখা যায় কোনো কাজই হয়নি। ইফতেখার এদের বাদ দিয়ে নতুন টিমের ব্যবস্থা করতে বলে, আর টিমকে শিফট করে 8 ঘন্টা করে কাজ করতে বলে। যত তাড়াতাড়ি সম্ভব কমিউনিকেশন লাইন ঠিক করাতে হবে। ইফতেখার আসলে তার কাজে অনেক সিরিয়াস। মাহমুদ ইমাদকে বলে, টাইসনের এই রিপোর্ট না পেলে আমরা কেস করতে পারবো না। ইমাদ বলে, আমি কোনো না কোনো ভাবে রিপোর্টটা খুঁজে আনবো, চিন্তা করবেন না। ইমাদের আজ তার রেল লাইনের জবের প্রথম দিন। ইফতেখার ইমাদকে বলে, ভোপাল জাংশনে একটা জিনিস ঠিক মতো চলছে না, 10 মিনিটের মধ্যে খুঁজে বের করো। ইমাদ বের হতেই বিজয়া নামের এক মহিলা কর্মী এসে জানায় আজ তার মেয়ের বিয়ে হবে। ইফতেখার যেন অবশ্যই আসে। আসলে বিজয়া তার মেয়ে সোহানীকে এই স্টেশনে কুড়িয়ে পেয়েছিল, তারপর নিজের মেয়ে হিসাবে বড় করেছে। সে খুব জলদি আইপিএস অফিসার হবে। ইমাদ তাড়াতাড়ি স্টেশনে গিয়ে খুঁজে এসে বলে, স্টেশনের কমিউনিকেশন সিস্টেম কাজ করছে না, কারণ আপনার টেবিলে এই ফোনটা পড়ে আছে, আর এই ফোন লাইন ঠিক আছে কিনা চেক করার জন্যই তো লাগে, আর তাছাড়াও এখানকার ঘড়িও কিন্তু 2 মিনিট ফাস্ট হয়ে গেছে। ইফতেখার ইমাদের কাজে খুশি হয়ে তাকে রাত 10টার একটা মালগাড়ি ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে বলে। গ্যাস লিক হওয়ার আর মাত্র 13 ঘন্টা বাকি। খবরে বলা হয় দিল্লি টু বোম্বে রুটে চলা রাজধানী এক্সপ্রেস নামের এক ট্রেনে মন্ত্রী পাটেলের উপর যারা অ্যাটাক করেছিল পুলিশ তাদেরকে খুঁজছে। সূত্রানুসারে এই ডাকাতির পেছনেও সেই লোক আছে যাকে পুলিশ গত 13 বছর যাবৎ খুঁজে আসছে, যার নাম এক্সপ্রেস ব্যান্ডিট, যে এই পর্যন্ত 27টা চুরি এবং ডাকাতি করেছে। সেই কুখ্যাত চোর স্টেশনে থাকা ছোট বাচ্চাদের সাহায্যে তার পরবর্তী টার্গেটের কাছে যেতেই যাবে, ঠিক তখনই অন্ধ সেজে ভিক্ষা করা এক ছেলে ইশারা করে তাকে থামতে বলে। ইয়াদব আশেপাশে তাকিয়ে সাধারণ পোশাকে থাকা পুলিশদের দেখে সরে পড়ে, কিন্তু এক অফিসারের কাছে ইয়াদবের স্কেচ থাকায় সে দৌড়ে ইয়াদবকে ধরতে আসে, কিন্তু ইয়াদব কোন রকমে পুলিশদের বোকা বানিয়ে পালিয়ে যায়। ইয়াদব এবার রেল সদনের একটা অ্যাকাউন্টেন্টের কাছে এসে বলে, তুই আমাকে ফাঁসিয়েছিস তাই না? আমি জেলে গেলে তোকেও ফাঁসাবো। অ্যাকাউন্টেন্ট বলে সে কিছুই জানে না। ইয়াদব বলে, আমি কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাব, তবে তার আগে বড় একটা ডাকাতি করতে হবে। অ্যাকাউন্টেন্ট কোন রেল লাইনের লকারে কত আছে তার হিসাব দেখালে ইয়াদব অবাক হয়ে দেখে ভোপালের রেল স্টেশনে 1 কোটি টাকা আছে, অর্থাৎ তার পরবর্তী ডাকাতি ভোপালে। রাতে ইমাদ যখন স্টেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার বাসার পাশের দোকানের নাফিসা নামের এক গর্ভবতী মহিলা জানায় তাকে কেউ কল দিয়েছে। ইমাদ দোকানে এসে কল রিসিভ করতেই আনসারির স্ত্রী সাজিয়া জানায় তারা এখন ঝাঁসি স্টেশনে। ইমাদ বলে, চিন্তা করবেন না, আপনি এখানে চলে আসেন, আমরা মিলে আনসারি ভাইয়ের মৃত্যুর বদলা নিব। ইমাদ কল কেটে নাফিসাকে জিজ্ঞেস করে, জনাথন ভাই কি সত্যিই পারবে আনসারি ভাইয়ের জন্য ন্যায় আনতে? নাফিসা ইমাদকে ভেতরে এনে একটা কোঠা থেকে গ্যাস মাস্ক বের করে বলে, জনাথন আমার এবং আমাদের বাচ্চাদের জন্য এটা রেখে গেছে। আমি জানি সে যেমন ভালো স্বামী তেমনই সৎ এবং নিষ্ঠাবান। তুমি ভয় পেও না, সে নিজে মারা যাবে তবুও কারো ক্ষতি হতে দিবে না। রাতে জনাথন সবার থেকে লুকিয়ে লকার রুমে আসে, টাইসনের সেফটি রিপোর্টের ফাইল নিয়ে কপি করে। মাহমুদকে কল করে বলে, রিপোর্ট পেয়ে গেছি, এই শয়তানগুলো 2
বছর থেকে সব জানতো, তবুও কোনো পদক্ষেপ নেয়নি। তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এদিকে ফ্যাক্টরিতে নাইট শিফটের সবাই চলে এসেছে। নতুন জয়েন করা কিশোর নামের এক কর্মীকে তার সুপারভাইজার এহসান ঝাড়ি দিয়ে বলে আজই পাইপ পরিষ্কার হবে। ছেলেটা অবাক হয়ে বলে কিন্তু সেটা তো 2 সপ্তাহ পরে হওয়ার কথা ছিল। তাড়াতাড়ি ম্যানুয়াল পড়ে নিতে গেলে এহসান বকা দিয়ে বলে ম্যানুয়াল কেন পড়ছো? কিশোর বলে তার ট্রেনিং এখনো পরিপূর্ণ হয়নি, সে কেবল 2 সপ্তাহ ট্রেনিং নিয়েছে। এহসান বলে আমিও 2 সপ্তাহ ট্রেনিং নিয়েছি, তো কি হয়েছে, এখন আর 6 মাসের ট্রেনিং দেয় না, তাড়াতাড়ি পানি চালু করো। এহসান বলে হ্যাঁ প্রেশার ঠিক আছে, পানি মিশতে থাকুক, ততক্ষণে চলো ঘুরে আসি। পানি পাইপে দিয়ে সোজা এমআইসি ট্যাঙ্কে পড়তে থাকে। গ্যাস লিকেজের আর মাত্র 2 ঘন্টা 59 মিনিট বাকি। ডিউটি শেষে ইফতেখার বিজয়ের মেয়ে সোহিনীকে বিয়ের সাজা দেখতে আসে। সোহিনী বলে চিন্তা করবেন না, আমি সংসারও সামলাবো আর আইপিএস অফিসারও হব। সোহিনীকে আশীর্বাদ দিয়ে ইফতেখার বের হয়ে যায়। ইমাদ ইঞ্জিন রিপেয়ারের জায়গায় এসে তার সিনিয়রের সাহায্যে জীবনের প্রথম ট্রেনের ইঞ্জিন স্টার্ট দেয়। এদিকে সেই সুপারভাইজারকে অন্য কর্মীরা কমপ্লেন করে পাইপ থেকে পানিও পড়ছে আবার আগুনও পড়ছে আর একটা বাজে গন্ধ আসছে, কিন্তু সে বিষয়টাকে পাত্তা না দিয়ে চা পান করতে চলে যায়। ইফতেখার স্টেশনে পৌঁছে দেখে এক কনস্টেবল অন্য 2 কনস্টেবলের সাথে সিন্দুক নিয়ে ঝামেলা করছে। ইফতেখার বিষয়টা জানতে আসলে ইয়াদাব তাকে এক সাইডে নিয়ে বলে আজ ওই নামকরা এক্সপ্রেস ব্যান্ডের ডাকাত আপনার স্টেশনে চুরি করতে আসবে, তাই সিন্দুকটা এভাবে ট্রেনে না দেওয়াই ভালো, এটা এখানেই রাখেন, আমি দেখে রাখবো। ইফতেখার ইয়াদাবকে বিশ্বাস করে বলে ঠিক আছে, ওইদিকে চা পান করে আসেন, আমি ডাকছি। ইয়াদাব হাঁটতে হাঁটতে একটু সামনে আসতেই মারকান এবং রাঠু নামের 2 বাচ্চাকে গান গেয়ে ভিক্ষা করতে দেখে। তাদের সাথে পরিচিত হয়ে কিছু টাকা দিয়ে ইফতেখারের রুমে জানালার কাছে এসে দেখে ইফতেখার সিন্দুক থেকে টাকা বের করে গোপন লকারে রেখে দরজা লাগিয়ে দিচ্ছে। লকারের অবস্থানটা ভালো করে লক্ষ্য করে ইয়াদাব বাইরে বসে থাকে। ইফতেখার বাইরে এসে বলে ভোপালের আরপিএফ চিফকে ডেকেছি, তাকেও ডাকাতির তথ্য দিয়ে দিয়েন, ততক্ষণ আমার রুমেই বসেন। প্রসাদকে কমিউনিকেশন টিম থেকে কল দিয়ে জানানো হয় সব লাইন লাগানো হয়ে গেছে, তবে তার জোড়া দেওয়ার জন্য লাইন বন্ধ করে দিতে হবে। প্রসাদ ঠিক আছে বলতেই লোকটা সব কমিউনিকেশন লাইন কেটে দেয়। প্রসাদ তার জুনিয়রকে বলে ইফতেখার সাহেবকে বলে দিয়েন যে কমিউনিকেশন লাইন বন্ধ থাকবে আর আমি বাসায় চলে যাচ্ছি। গ্যাস লিকেজের আর মাত্র 9 সেকেন্ড বাকি। স্টেশন ভর্তি লোক। হঠাৎই কন্ট্রোল রুমে এমআইসির পাইপের লাইনে লাল আলো জ্বলতে থাকে। কন্ট্রোলার এহসানকে ওয়াকিটকিতে বারবার ডাকলেও সে কোনো সাড়া দেয় না, কারণ সে তখন চায়ের আড্ডায় মশগুল। কন্ট্রোলার নিজেই এমআইসি ট্যাঙ্কের চেক করে দেখে ট্যাঙ্ক প্রচুর গরম হয়ে আছে। ভয়ে জনাথনকে কল দেয়। মিনাল কিছু বলার আগেই জনাথন দেখে ট্যাঙ্কের একটা পাইপ থেকে গ্যাস বের হচ্ছে। দৌড়ে কন্ট্রোল রুমে আসতে দেখে এমআইসির মিটার 100-তে। সাথে সাথে এহসান এবং তার জুনিয়র কিশোরকে ডাকা হয়। কিশোর জানায় পাইপ পরিষ্কারের জন্য পানি ছাড়া হয়েছিল, 9টা থেকে পানি পড়ছে প্রায় 3 ঘন্টার মতো। এহসান বলে পানি নিষ্কাশনের পাইপের সুইচ অন করে দেন। জনাথন বলে তুমি জানো না সেই পাইপে জং ধরে গেছে, সেটা বন্ধ। জনাথন এহসানকে জিজ্ঞেস করে পানি চালু করার আগে পাইপের 2 মুখে লোহার চাকরি দেওয়া লাগে যেন পানি এমআইসি ট্যাঙ্কে না যায়, সেটা দিয়েছিলে? এহসান অবাক হয়ে বলে এসব তো আমাদের শেখায়নি। জনাথন প্রচুর ভয় পেয়ে বলে তাড়াতাড়ি চলো, পানি বন্ধ করতে হবে, না হলে পুরো কেমিক্যাল উতলে গ্যাস হয়ে যাবে আর ফ্যাক্টরির সবাইকে বের করতে হবে। মিনাল আর কিশোর সবাইকে বের করো আর এহসান চলো, তাড়াতাড়ি পানি বন্ধ করতে হবে বলে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। জনাথন সবাইকে বের হতে বলে মাস্ক খুঁজতে চায়, কিন্তু মাস্ক না থাকায় সবাইকে বলে রুমাল ভিজিয়ে মুখে বেঁধে নাও। সবাই কোন রকমের ফ্যাক্টরি থেকে বের হয়। গ্যাস ততক্ষণে ছড়িয়ে যাওয়ায় অনেকেই ঠিকমতো চলতেও পারছিল না। সবাই বের হলে এহসান এবং জনাথন উপরে উঠে পানি বন্ধ করে দেয়। এহসান বলে চলেন তাড়াতাড়ি বের হয়ে যাই। জনাথন বলে না, গ্যাস এখনো বের হচ্ছে, তাড়াতাড়ি ওই গ্যাসের পাইপ পাশের ফাঁকা ট্যাঙ্কিতে সরাতে হবে, তুমি বের হয়ে যাও। জনাথনের অবস্থা ততক্ষণে অনেক খারাপ হয়ে গেছে, সে ঠিক মতো তাকাতেও পারছিল না, তবুও কোন রকমের হামাগুড়ি দিয়ে কোন ট্যাঙ্ক ফাঁকা আছে কিনা দেখতে থাকে। মিনাল ওয়াকিটকিতে কল দিয়ে বলে তাড়াতাড়ি আসেন, আমি গেটে দাঁড়ানো আছি। জনাথন বলে কোনো ট্যাঙ্কই ফাঁকা নেই, তবে 611 নম্বর ট্যাঙ্ক থেকে পানির লাইনটা আলাদা করে আমি রিয়াকশন আটকাতে পারবো, এতেও এমআইসির কেমিক্যাল আছে, পানি এই ট্যাঙ্কেও চলে আসলে পুরো শহর শেষ হয়ে যাবে। গ্যাস তখনও বের হচ্ছে, তবে দুর্ভাগ্যবশত জনাথন কিছু করার আগেই গ্যাসের চাপে সিলিন্ডার ট্যাঙ্কির উপরে উঠে আসে। অতিরিক্ত গ্যাসের প্রভাবে জনাথন সেখানেই মারা যায়। জনাথনের স্ত্রী নাফিসা বলেছিল জনাথন নিজে মারা যাবে, তবুও কারো ক্ষতি হতে দিবে না। ফ্যাক্টরির চারিপাশ থেকে সেই বিষাক্ত গ্যাস বের হতে থাকে। শহরের এক প্রান্তে তখন সোহিনীর জন্য বরপক্ষ চলে এসেছে। মাহমুদ জনাথন থেকে ফাইল নেওয়ার জন্য বের হয়। ইয়াদাব এবং ইফতেখার অফিসেই বসা, আর ইমাদ নতুন চাকরিতে জয়েনের খুশিতে হাসছে। কেউ জানেও না কি ভয়াবহ গ্যাস এই শহরের বাতাসে ধীরে ধীরে মিশে যাচ্ছে। লিকেজের 14 মাস আগে হাসপাতালে আনসারিকে ওয়ার্ড বয় নিয়ে যাচ্ছে। আনসারির স্ত্রী সাজিয়া এবং মেয়ে সালমা দাঁড়িয়ে আছে। সে সময় সেখানে ইমাদ আসে। সাজিয়া ইমাদকে বলে এরা আনসারিকে মেরে ফেলেছে। ইমাদ জিজ্ঞেস করে এগুলো কিভাবে হলো? সাজিয়া বলে আমি জানি না, সে বাসায় আসার পর থেকেই তার এমন অবস্থা, শুধু বলেছিল ফ্যাক্টরিতে লিকেজ হয়েছে, যার জন্য এমন হচ্ছে। ভেতরে আনসারি পোস্টমর্টম চলছে। ইমাদ জিজ্ঞেস করে এমআইসি? সাজিয়া বলে জানি না, ওর চোখ কেমন যেন লাল হয়েছিল, মনে
হচ্ছিল কেউ ওর চোখে ঝালের গুঁড়া দিয়ে দিয়েছে। খুব জ্বলছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কাশির সাথে রক্ত বের হয়ে আসছিল। তার কষ্ট দেখে মনে হচ্ছিল ফুসফুস বের হয়ে আসবে। আনসারি চাকরি ছেড়ে দিতে চাইলে আমি নিষেধ করেছিলাম। সবকিছু আমার জন্য হয়েছে। ইমাদ বলে, আপনার কোনো দোষ নেই, সব দোষ ফ্যাক্টরির। আনসারি পোস্টমর্টম শেষে তার ফুসফুস বের করে দেখা হয়, ফুসফুসে হাইড্রোজেন সাইনাইডে ভরা। সাজিয়া টাকার ব্যাগ দেখিয়ে বলে, কোম্পানির লোক আমাদের চুপ থাকতে বলেছে। ইমাদ বলে, আনসারিকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি কার্বাইডকে আমি ছাড়বো না। ইত্রাসির স্টেশনে এক প্যাসেঞ্জার বিনোদের পেছনে ঘুরঘুর করছে, কারণ তার ব্যাগ নাকি হারিয়ে গেছে। এক স্টাফ এসে জানায় জেনারেল ম্যানেজার পান্ডে ইন্সপেকশনের জন্য দিল্লি থেকে রওনা দিয়েছে। বিনোদ সবাইকে বলে, আজকে রাতে সবকিছু ঠিকঠাক করে রাখো, আমি অন্য স্টেশনে কথা বলে দেখি পান্ডে এখন কোথায় আছে। বেনেডিক্ট বিনোদকে বলে, ভোপালের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বিনোদ বলে, ওই স্টেশনের আগে যেটা আছে সেটার সাথে যোগাযোগ করো। গোরখপুর এক্সপ্রেসে আনসারি স্ত্রী সাজিয়া এবং তাদের বাচ্চা যাতায়াত করছে। তাদের সামনের সিটে এক শিখ মহিলা তার মেয়েকে নিয়ে বসে আছে। তখন পেছনের সিটের কিছু লোক শিখ দাঙ্গার কথা বলছিল। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একজন শিখ বডিগার্ড খুন করে। তারই প্রতিশোধ হিসাবে ভারতে তখন শিখ গণহত্যা চলছিল। এই লোকগুলো শিখদের খুঁজতেই ট্রেনে উঠেছে। টিটি এসে তাদের যার যার সিটে বসতে বলে। শিখ মহিলার কাছে ছুরি দেখেও টিটি কিছুই না বলে চলে যায়। সিন শিফট হয় ভোপালে লিকেজের 20 মিনিট আগে। ইমাদ এসে তার সিনিয়রকে জানায় মালবাহীর কাজ হয়ে গেছে, নাইট গার্ডকে চাবি দিয়ে দিয়েছে। আর কোনো কাজ আছে? ইমাদের সিনিয়র বলে, রিপেয়ারের কাজ হয়ে গেলে তাদেরকে নিয়ে আসতে হবে। বলেই বগি থেকে নেমে সে ওয়াশরুমে যাওয়ার পথে একটা কেমন গন্ধ পায়। ভোপাল স্টেশনের এক সুইমিং গ্রুপ তাদেরই সদস্যকে টিটকারি করছিল। টিটকারি শুনে মেয়েটা মন খারাপ করে বাইরে তাকিয়ে দেখে দুইটা অনাথ বাচ্চা স্টেশনের প্ল্যাটফর্মেই বসে আছে। বিজয় এসে ইফতেখার থেকে কিছু টাকা নিয়ে যায়। বরযাত্রীর আরো কিছু মানুষ এসেছে, তাদের জন্য খাবার রান্না করতে হবে। বিজয় টাকা নিয়ে বের হয়ে গেলে এক লোক দোকানের শাটার টানতে গিয়ে পড়ে যায়। বিজয়েরও নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু তাতে পাত্তা না দিয়ে বিজয়া হাঁটতে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে ইমাদের সিনিয়র ইমাদকে ডেকে জিজ্ঞেস করে, তুইও কি এমন গন্ধ পাচ্ছিস? বলতে বলতেই সে নিচে পড়ে যায়। ইমাদ বগি থেকে বের হতে গেলে গন্ধ পেয়ে আবার ভিতরেই ঢুকে পড়ে। বরযাত্রীদের মধ্যে একজন নাচতে নাচতে রাস্তায় পড়ে যায়। সুহানিকে একজন এই খবর দিলে সুহানি বাইরে এসে তার মাসিকে জিজ্ঞেস করে, মা কোথায়? স্টেশনে বিজয়াও একজনের ধাক্কায় পড়ে যায়। ইমাদ মুখে কাপড় বেঁধে বাইরে এসে চাচাকে নিয়ে আবার বগিতে চলে আসে। সব জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ইফতেখার খেয়াল করে প্ল্যাটফর্মে সেই অনাথ দুই বাচ্চার একজন আরেকজনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইফতেখার বাইরে এসে দেখে পুরো স্টেশনের কি বাজে অবস্থা। ইফতেখার বাঁশি বাজিয়ে সবাইকে ওয়েটিং রুমে চলে যেতে বলে। ইমাদ সেই চাচাকে নিয়ে ইঞ্জিনের বগি চালিয়ে স্টেশনের দিকে আসে। লিকেজের জন্য পুরো স্টেশন আর গ্রামের অবস্থা খারাপ হয়ে যায়। এ যেন এক জীবন্ত শ্মশান ঘাট। এদিকে পুলিশ অফিসার প্রমোদ কুমার মাহমুদের কাছে এসে বলে, আমার কথা শোনো, একটা খবর ছাপাবে, সেই জন্য 8-10 দিন জেলে থাকবি। পরিবার তোর চিন্তা করবে, কি লাভ এমন কাজ করে? মাহমুদ বলে, বিয়ে আমি করিনি, বাচ্চা কাচ্চাও নেই, আছে একটা প্রেস, সেটাও এখন বরবাদের শেষ মুহূর্তে। কাকে ভয় দেখাচ্ছেন? ব্রিটিশদের বলেন, আমি ভয় পাই না। মাহমুদ চলে যেতে গেলে প্রমোদ মাহমুদের কলার ধরে বলে, কথা তো অনেক বড় বড় বলো, তা তোমার প্রেসের এই অবস্থা কেন? মাহমুদ বলে, সত্যি লিখে যেটা কেউ শুনতে চায় না। তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে কনস্টেবল এসে তাদেরকে থামায়। কনস্টেবল মাহমুদকে বলে, কেন ওদের পেছনে পড়ে আছেন? ওদের সাথে কি আপনি পারবেন? এর থেকে ভালো আপনি কোম্পানির সাথে যেয়ে কথা বলেন। প্রমোদ আবারও মাহমুদকে মারতে গেলে ওয়াকিটকিতে গ্যাস লিকেজের খবর আসে। খবরটা শুনে মাহমুদও তার ব্যাগ নিয়ে স্কুটি নিয়ে বের হয়ে পড়ে। এদিকে ডাক্তার মেডিসনকে বলে, বাতাসের বিপরীতমুখী হওয়ার জন্য আমাদের তৃতীয় ট্যাঙ্ক ডিসকানেক্টেড হয়ে গেছে। আমাদের কর্মীরা সতর্ক করেছিল অন্যদিকে যাওয়ার জন্য। মেডিসন ভেতরে এসে কর্মীদের বলে, সবাই এখন আমাদের দোষ দিবে, তোমরা গেটে ব্যারিকেড দাও। পুলিশ, সাংবাদিক, স্থানীয় কেউ যেন ভেতরে না আসতে পারে। ডাক্তার বলে, হাসপাতাল থেকে 3 বার কল করেছে, পুলিশও কল করছে, আমরা কি বলবো তাদেরকে? মেডিসন বলে, ট্রাক লাইন জ্যাম হয়ে গেছে, ইউএস এর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, যতক্ষণ না কোনো আদেশ আসবে আমরা কাউকে কিছু বলতে পারবো না। স্টেশনের কাছাকাছি আসলে মাহমুদ দেখে লোকজন দৌড়াদৌড়ি করছে। বাতাসে গ্যাসের কারণে তার অবস্থাও খারাপ হয়ে যায়, তাই সে মুখে কাপড় বেঁধে নেয়। এদিকে ওয়েটিং রুমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এক মহিলার শ্বাস বন্ধ হয়ে আসতে গেলে এক ডাক্তার এসে তাকে শ্বাস দেওয়ার চেষ্টা করে। বিজয়া বাইরে যেতে গেলে ইফতেখার তাকে আটকিয়ে বলে, আপনি কোথায় যাচ্ছেন? বিজয়া বলে, সুহানির কাছে যাব, আপনিও বাসায় যান। এখানে কি করছেন? ইফতেখার বলে, আমরা রেলওয়ের মানুষ, আমাদেরকে এখানেই থাকতে হবে, আমরা এখান থেকে যেতে পারবো না। ওই মহিলাটা মারা যায়, সাথে ডক্টরও। তখন কিছু লোক বলে, এটা ছোঁয়াছে, এদেরকে বাইরে ফেলে দাও। কিন্তু সুইমিং টিচার বলে, বাতাসে যে বিষাক্ত গ্যাস সেটার জন্যই মারা গেছে। পেছনে ফিরে দেখে বিজয়াও মারা গেছে। এক লোক এসে ইফতেখারকে জিজ্ঞেস করে, এর সমাধান কি? আমরা হাসপাতাল অথবা পুলিশ স্টেশনের কাউকে কল দিয়ে জানাই। ইয়াদব বলে, পুলিশে ফোন করে কোনো লাভ হবে না। ইফতেখার বলে, আমরা কাছের কোনো স্টেশনে কল দিয়ে জানালে তাই হয়তো কোনো সাহায্য করতে পারবে। একজন কোটপ্রা লোক এসে বলে, ইত্রাসি স্টেশন এখান থেকে 100 কিলোমিটার দূরে, এত দূরে না যে হনুমানগঞ্জে ফোন করেন, তারা হাসপাতাল থেকে লোক পাঠাবে। ইফতেখার বলে, কমিউনিকেশন লাইন বন্ধ, কাউকে আমরা কল করতে পারছি না, আর যা হচ্ছে তা শুধু এখানেই সীমিত না, সব জায়গায় ছড়িয়ে গেছে।
আছে। কোট পরা লোকটা ইয়াদাফকে বলে, আপনি ইউনিফর্ম পরে এখানে কি করছেন? বাইরে গিয়ে কারোর কাছ থেকে সাহায্য নেন। ইয়াদাফ বলে, ইউনিফর্ম কোনো রক্ষা কবচ না, বাইরের বাতাসে বিষ আছে। পাশ থেকে আরেকটা লোক বলে, বাতাসে এমনি এমনি বিষ ছড়ায় না, এটা নিশ্চয়ই শিখদের কাজ, তারা দিল্লির বদলা নিচ্ছে। ইফতেখার বলে, শুধু শুধু মিথ্যা গুজব ছড়াবেন না। তখনই ট্রেনের হুইসেল শুনে বাইরে তাকিয়ে দেখে ইমাদ এসেছে। ইফতেখার ইয়াদাফকে বলে, আমি বের হয়ে যাওয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দিবে। সবাই তখন হইচই শুরু করে বলে, আমাদের দেখে তুমি কোথায় যাচ্ছ? আমরা এখানে মরবো আর তোমরা পালাবে? ইফতেখার বলে, দেখেন বগিতে এত জায়গা নেই যে সবাইকে নিয়ে যাব। ইফতেখারকে দরজার সামনে থেকে সরিয়ে একজন বেরিয়ে যায়। ইফতেখার সাথে সাথে দরজা লাগিয়ে দেয়। যেই লোকটা বের হয়ে গিয়েছিল সে ইঞ্জিন পর্যন্ত পৌঁছানোর আগেই মারা যায়। ইয়াদাফ কোট পাওয়া লোককে বলে, কি হলো? সেই সময় তো খুব সাহস দেখাচ্ছিলেন, এখন চুপ করে গেছো কেন? যাও, বাইরে যাও। ইফতেখারকে ইমাদ ইশারা দিয়ে বলে সে ওখানে আসছে। ইমাদ চাচাকে নিয়ে বের হলে ইফতেখার মুখে কাপড় বেঁধে ইমাদ এবং ওই চাচাকে ভেতরে নিয়ে আসে। ভেতরে এসে ইমাদ বলে, এসব কারবাইডের জন্য হচ্ছে। সুইমিং টিচার বলে, আমরা তো একটু আগেই সামনে থেকে আসছি, তখন তো কিছু ছিল না। কেমিক্যাল ফ্যাক্টরি লিকেজ হওয়ার কথা শুনে সবার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়। ইফতেখার জিজ্ঞেস করে, তুমি সেখানে কাজ করতে আর কি কি জানো এই বিষয়ে? ইমাদ বলে, অনেক বিষাক্ত এটা, চোখ এবং ফুসফুস অ্যাটাক করে, কাউকে এক মুহূর্তেই মারতে পারে, আবার কাউকে অনেক ঘন্টা পর। এর কোনো ওষুধ নেই। ইফতেখার বলে, ওষুধ না থাকলে এত মানুষকে বাঁচাবো কিভাবে? ইমাদ বলে, ভেজা কাপড়ে মুখ বেঁধে রাখতে হবে। ইয়াদাফ বলে, হয়তো ঠিক বলেছো, চেষ্টা করে দেখি। বলেই সবাইকে বলে, আপনাদের কাছে রুমাল বা কোনো কাপড় থাকলে সেটাকে ভিজিয়ে মুখে বেঁধে রাখুন। ইফতেখার ইমাদকে বলে, আমি জানি আপনার পরিবারের চিন্তা হচ্ছে, কিন্তু আপনি একজন লোকো পাইলট যে বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে, একটা কাজ করে দিবেন। ইমাদ বলে, কাজ সম্পূর্ণ না করলে আমার মা আমাকে মাফ করবে না। বলেন কি কাজ? আমি করব। ইফতেখার বলে, আমার ইট্রাসি স্টেশনে একটা মেসেজ পাঠাতে হবে, গোরখপুর এক্সপ্রেস ভোপালে আসছে, ওটাকে ক্যান্সেল করে একটা রিলিফ ট্রেন পাঠানোর জন্য বলতে হবে। ইমাদ বলে, গোরখপুর এক্সপ্রেসে তো আমার পরিবারের আসার কথা, কিভাবে আটকাবো? ইফতেখার বলে, রিপেয়ারের লোকজনকে আপনার আনার কথা ছিল না, আপনি কি সেখানে কোনোভাবে যেতে পারবেন? ইমাদ বলে, গ্যাস ছড়িয়ে গেছে, কিভাবে যাব? ইফতেখার বলে, রিপেয়ারদের লোকজন তো স্টেশনের ওই পারে আছে, আপনি যদি ওই পারে যেতে পারেন ওদের বলে কমিউনিকেশন লাইন ঠিক করাতে পারলেই সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে। ইমাদ বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। ইফতেখার বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই মেসেজ তাদেরকে পাঠাতে হবে, না হলে ভোপাল জংশন কবরস্থানে পরিণত হবে। ইমাদ মুখে কাপড় বেঁধে বেরিয়ে যায়। এদিকে গোরখপুর এক্সপ্রেস বিদিশা স্টেশনে এসে পৌঁছায়, যেখানে অ্যানাউন্সমেন্ট হয় ট্রেন 5 মিনিটের মধ্যেই স্টেশন থেকে ছেড়ে যাবে। তখনই কিছু লোক এসে চিল্লাপালা শুরু করে বলে, শিখ দেখলেই মেরে ফেলতে। সেই শিখ মহিলা তার মেয়েকে নিয়ে যেতেই সাজিয়া বলে, পারবো না তাদের সাথে লড়াই করতে। সান্ডেলিয়া নামের এক লোক তাদের সিটের সামনে এসে সাজিয়ার মেয়েকে জিজ্ঞেস করে, মা তোমাকে কি বলে ডাকে? মেয়েটি বলে, সালমা। লোক ফিরে এসে ইশারায় জিজ্ঞেস করলে সাজিয়া বলে, আমার খালা এবং তার মেয়ে, আমরা ভোপালে যাচ্ছি আমার মায়ের কাছে। সান্ডেলিয়ার এক লোক বলে, টিটিকে পেয়ে গেছি। সান্ডেলিয়া চলে যায়। টিটি বাথরুমের ভেতরে প্যাসেঞ্জারের লিস্ট ছিঁড়ছিল। পেছন থেকে ট্রেনের গার্ড শুক্লা এসে শিখ মহিলাকে বলে, আপনি আমার সাথে চলেন। এদিকে সান্ডালিয়ার লোকজন বাথরুমের দরজা ভেঙে টিটিকে বের করে। শিখ মহিলা শুক্লার সাথেই চলে যায়। সান্ডালিয়ার এক লোক এসে সাজিয়াকে জিজ্ঞেস করে, কোথায় গেছে? সান্ডালিয়া বলে, চলন্ত ট্রেন থেকে লাফ তো দেবে না, চলো সামনে চলো। শুক্লা শিখ মহিলাকে গার্ড রুমে নিয়ে দরজা লাগিয়ে দরজার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। এদিকে ইট্রাসি স্টেশনে ব্যাগ হারিয়ে যাওয়া সেই লোকটা চিল্লাপাল্লা করলে বিনোদ তাকে বের করে দেয়। বেনেডিক্ট বিনোদকে বলে, ভোপালের সাথে এখনো কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বিনোদ রেগে বলে, জেনারেল ম্যানেজার কোথায় আছে সেটা জানো? ভোপাল ভোপাল করছো কেন? 2-2.5 ঘন্টা বলেছে, 4 ঘন্টায় না হয় সেখানে যাবে। নিজের চিন্তা নেই, দুনিয়া চিন্তা করে বেড়াচ্ছে। বলেই বিনোদ তার রুমে দরজা লাগিয়ে দেয়। ইমাদ বাইরে এসে দেখে সবাই কাশতে কাশতে দৌড়াচ্ছে, গ্রাম ছেড়ে পালাচ্ছে। রেল লাইনের দুই পাশে মানুষের লাশ পড়ে আছে। সে কিছু একটা চিন্তা করে বাইরের বৈদ্যুতিক খুঁটি এবং ট্রাক্টরের দিকে তাকায়। স্টেশনের ওয়েটিং রুমে সবাই কাপড় ভেজানোর জন্য ধাক্কাধাক্কি লাগিয়ে দেয়। পানির কলসি পড়ে ভেঙে যায়। ইফতেখার দৌড়ে ওয়েটিং রুম থেকে বের হয়ে গেলে ইয়াদাফ তাড়াতাড়ি দরজা লাগিয়ে দেয়। অনেকে নিচে পড়ে যাওয়া পানিতে কাপড় ভিজিয়ে নেয়। ইফতেখার আবারও ছোট ছোট পানির মটকা নিয়ে ফিরে আসে। ইয়াদাফ ইফতেখারকে বলে, এভাবে বেশিক্ষণ টিকে থাকা যাবে না, এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে? ইফতেখার বলে, এখান থেকে বের হওয়ার জন্য গোরখপুর এক্সপ্রেসকে আটকানো সবচেয়ে বেশি জরুরি। কোট পরা সেই লোক এবং সুইমিং টিচার বলে, গোরখপুর এক্সপ্রেসকে আটকালে আমরা এখানে থেকে যাব কিভাবে? ইফতেখার বলে, সেখানে হাজারো প্যাসেঞ্জার আছে, তাদের জীবনের ঝুঁকি কেন নিব? পাশ থেকে কিছু মানুষ বলে ওঠে, তাহলে কি আমাদের জীবন আপনি ঝুঁকিতে ফেলবেন? ইফতেখার বলে, আপনারা একটু শোনেন, ইট্রাসি স্টেশনে মেসেজ পেলে ওরা একটা রিলিফ ট্রেন পাঠিয়ে দিবে, কিছুক্ষণের জন্য ধৈর্য ধরেন, আমাকে লাইন চেক করতে দেন। লোকজন টেলিফোন ভাঙার চেষ্টা করলে ইয়াদাফ বন্দুক বের করে। সবাই ভয় পেয়ে যায়। সবাইকে বলে, ইফতেখার আপনাদেরকে এখান থেকে বের করতে পারবে, যদি তাকে মারেন তাহলে
আপনারা এখান থেকে বেঁচে ফিরবেন কিভাবে। সেই সময় ট্রেনের হুইসেল শুনে ইফতেখার দৌড়ে বের হয়ে ইমাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ইমাদ বলে আমার পৌঁছানোর আগেই সেখানে সবাই মারা গিয়েছিল, কিন্তু মনে হচ্ছে কিছু একটা কাজ হয়েছে, কি তা জানি না। ইফতেখার বলে ব্লক প্রোটোকলের হিসাব অনুযায়ী প্রথমেই ব্লক ঠিক করে। ইমাদ জিজ্ঞেস করে এতে আমাদের কি লাভ। ইফতেখার জবাব দেয় ব্লক ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের স্টেশন এবং আমাদের পরবর্তী আর আগের স্টেশনকে কানেক্ট করবে। টেকনিশিয়ানরা যদি স্টেশনের একটা লাইনও ঠিক করতে পারে তাহলে আমরা ইত্রাসি স্টেশনের সাথে কথা বলতে পারবো। ইফতেখার বলে আপনি অনেক চেষ্টা করেছেন, এখন আপনি বাসায় যান, যদি আপনার পরিবার আসে আমি দেখে নিব। ইমাদ বলে আমার মা নেই আর এই গ্যাস কলোনি রিপেয়ারের লোকজন কাউকে ছাড়েনি, মাও বেঁচে নেই, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। ইফতেখার দৌড়ে কন্ট্রোল রুমে এসে লাইন জোড়া দেওয়ার চেষ্টা করে। বেনেডিক্ট শেওয়ানিয়া স্টেশনে কল দিয়ে বলে ভোপাল স্টেশনের সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না, আপনাদের কাছে কোনো আপডেট আছে। সেখান থেকে বলে না, আমাদের কাছে কোনো আপডেট নেই, বলেছিল রিপেয়ারের কাজে টাইম লাগবে। এরই মধ্যে একটা সাউন্ড বেজে ওঠে। লোকটা ফোন উঠায় কিন্তু নেটওয়ার্ক পায় না, আবার রেখে দেয় আর বেনেডিক্টকে জানায় ভোপালের ব্লক বাজছে কিন্তু কোনো কথা হচ্ছে না। বেনেডিক্ট বলে আপনি আবার চেষ্টা করেন। মাস্টার আবারও ফোন দেয় কিন্তু কথা শোনা যায় না। বেনেডিক্ট আবারও বিনোদকে বলে স্যার ভোপালের সাথে এখনো কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বিনোদ রেগে বলে এখান থেকে সরাও। পিছন থেকে সেই ব্যাগ হারিয়ে যাওয়া লোকটি এসে বলে আমি কোনো সাহায্য করব। বিনোদ রেগে সামনের দিকে ফিরে অশোককে বলে রেলওয়ে পুলিশকে ডাকো, পিঠে লাঠি পড়লে সব ঠিক হয়ে যাবে। লোকটি কার্ড বের করে দেখা যায় এই লোকটি আসলে জেনারেল ম্যানেজার পান্ডে। বিনোদ বলে সরি স্যার। পান্ডে বেনেডিক্টকে জিজ্ঞেস করে কি সমস্যা। বেনেডিক্ট বলে ভোপাল জাংশন, আমি শেওয়ানি স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তাদের কাছে কোনো আপডেট নেই। সে বলছে ভোপালের ব্লক ইনস্ট্রুমেন্ট থেকে ফোন তো আসছে কিন্তু কথা হচ্ছে না। পান্ডে অশোককে বলে ভোপাল জাংশনে থানায় কল করো। পান্ডে ভোপাল স্টেশনের কিছুটা দূরের থানায় কল দিয়ে বলে স্টেশনের কনস্টেবল পাঠিয়ে খোঁজ নিতে। বেনেডিক্ট জিজ্ঞাসা করে কি হয়েছে স্যার, সবকিছু ঠিক আছে তো। পান্ডে জানায় ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে লিকেজ হয়েছে, শহরের সকলের দম বন্ধ হয়ে আসছে। পান্ডে একটা ম্যাপ বের করে দেখে ভোপালের স্টেশনের পাশেই ফ্যাক্টরিটা আছে। বেনেডিক্ট বলে তাহলে তো সেখানে কোনো স্টাফ ঠিক আছে বলে মনে হয় না। পান্ডে জিজ্ঞেস করে এখন কোনো ট্রেন আছে কিনা। বেনেডিক্ট জানায় গোরখপুর এক্সপ্রেস আছে, যেটা যে কোনো সময় ভোপাল স্টেশনে পৌঁছাবে। পান্ডে জিজ্ঞেস করে ভোপালের আগে লাস্ট স্টেশন সেবানি, সেটা কি তারা ক্রস করেছে। বেনেডিক্ট জবাব দেয় না, এখনো না। পান্ডে বলে তাদের সাথে আমার কথা বলাও। পান্ডে সেবানি স্টেশনে ফোন দিয়ে বলে লাল বাতি জ্বালিয়ে দিতে এবং ট্রেনকে আটকাতে। সেখানে স্টেশন মাস্টার বলে ট্রেন তো চলছে, কিভাবে আটকাবো। পান্ডে বলে আমাদের কাছে সময় নেই, হাজারো মানুষ মারা যাবে। ফোন রেখে স্টেশন মাস্টার বাইরে এসে আটকানোর আগেই ট্রেন ক্রস করে যায়। স্টেশনের এক লোককে বলে তাড়াতাড়ি গার্ডকে লাল পতাকা দেখিয়ে আটকাতে। লাল পতাকা উড়ালে গার্ড সেটা দেখে না, দেখবে কিভাবে। গার্ড তো সান্ডালিয়ার লোকের সাথে লড়াই করছে, ট্রেনও আটকাতে পারে না। গোরখপুর এক্সপ্রেস শেওয়ানি স্টেশন ক্রস করে চলে যায়। পান্ডে দিল্লিতে রাজশ্রীর কাছে কল দিলে রাজশ্রী বলে এত রাতে কল দিয়েছিলেন, কোনো সমস্যা। পান্ডে বলে রেলওয়ে নিয়ে একটা ঝামেলা হয়েছে, নয়তো এত রাতে কল দিতাম না। রাজশ্রী বলে দেখো বিষয়টা যদি তোমার চাকরি নিয়ে হয় তাহলে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি ডিজি হলেও মিনিস্টারের নিচেই কাজ করি। পান্ডে বলে ভোপাল স্টেশনে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। রাজশ্রী জিজ্ঞেস করে কি হয়েছে, ট্রেন কি লাইন থেকে পড়ে গেছে। পান্ডে জবাব দেয় না, স্টেশনের পাশে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, সেখান থেকে গ্যাস লিক হয়ে গেছে। গত 2 ঘন্টা ধরে ভোপাল স্টেশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, তার মানে ভোপাল স্টেশনের স্টাফরা আমাদের সাথে যোগাযোগ করার মতো অবস্থায় নেই, ওদের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে গোরখপুর এক্সপ্রেস ভোপালের দিকে যাচ্ছে। গোরখপুর এক্সপ্রেসের ট্রেনে করে হাজারো মানুষ নিজের অজান্তেই মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে। যেহেতু রেলওয়ে বোর্ড মিনিস্ট্রির সাথে আমার ঝামেলা আছে তাই ওরা কেউ আমার কল রিসিভ করবে না। আমি এখন ইত্রাসি রেল স্টেশনে আছি, যেভাবেই হোক মিনিস্ট্রির সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, যত দ্রুত সম্ভব মেডিকেল টিম নিয়ে আমাদের ভোপালে যাওয়া উচিত। রাজশ্রী বলে আমি মিনিস্টারের সাথে কথা বলে দেখেছি, তবে তার আগে তুমি নিজে থেকে কিছু করবে না। ফোন রাখার পর পান্ডে রেলওয়ে স্টাফদের বলে রেলওয়ে হাসপাতালকে অ্যালার্ট করে দিন, ওদের কাছে যতগুলো অ্যাট্রোপিন আর ভিসিনের যতগুলো ইনজেকশন আছে সব নিয়ে আসতে বলেন। ইত্রাসি স্টেশনে যে কজন ডাক্তার আছে সবাইকে আগামী 30 মিনিটের মধ্যে প্ল্যাটফর্মের সামনে হাজির হতে বলবে। পান্ডে বেনজিরকে বলে লোকো পাইলটকে বলো আমার জিএম স্পেশাল ট্রেনটা নিয়ে আসতে। অপরদিকে গোরখপুর এক্সপ্রেস ফুল স্পিডে ভোপাল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। শিখ সেই মেয়েটাকে মারার জন্য গার্ড রুমে এসে ট্রেনের গার্ড শুক্লাকে বলে তুই তো সর্দার গোষ্ঠীর না, তাহলে শুধু শুধু নিজের জীবন কেন দিচ্ছিস। মেয়েটা শুক্লাকে বলে আপনি সাহায্যের জন্য পুলিশকে ডাকুন। শুক্লা বলে আমার সাথে ওয়্যারলেস ওয়াকিটকি নেই, পুলিশের সাথে যোগাযোগ করতে হলে ট্রেন থেকে নেমে টেলিফোনের সাথে তার জোড়া দিতে হবে। শুক্লা সেই লোকগুলোকে বলে আর কিছুক্ষণ পরে আমরা ভোপাল স্টেশনে পৌঁছে যাব, ওখানে রেলওয়ে পুলিশদের জন্য অপেক্ষা করছে। লোকগুলো দরজা ভেঙে ভেতরে আসলে মেয়েটা তাদের মাঝে একজনের হাতে চাকু মারে। এই সুযোগে শুক্লা মহিলাটিকে বলে আপনারা কোনো কিছু শক্ত করে ধরেন। গার্ড রুম থেকে শুক্লা ট্রেনের ইমার্জেন্সি ব্রেক করে। ট্রেন থেমে গেলে শুক্লা মহিলা আর তার ছেলেকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। গোরখপুর এক্সপ্রেস এখন ভোপাল স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে দক্ষিণে রেল লাইনে দাঁড়িয়ে আছে। শুক্লা টেলিফোনে তার জোড়া দিয়ে দেখে টেলিফোনের লাইন নষ্ট। সেই লোকগুলোকে ট্রেন থেকে নামতে দেখে শুক্লা জঙ্গলের মাঝে লুকিয়ে সেই মহিলা আর ছেলেটাকে নিয়ে ট্রেনের পাইলট রুমে আসে। সে ড্রাইভারকে বলে ট্রেনে ধর্মীয় দাঙ্গাবাজা উঠেছে, সেই জন্যই আমি ট্রেনের
ব্রেক করেছিলাম। আমি টেলিফোনে ভোপাল স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু টেলিফোনের লাইনও নষ্ট। ভোপাল স্টেশনে যাবার আগে ওদের যেভাবেই হোক ট্রেন থেকে নামাতে হবে। তুমি রেডি থাকবে, যখন আমি ফায়ার গান দিয়ে ফায়ার করবো তুমি ট্রেন চালু করে দিবে। শুক্লা ট্রেন থেকে নেমে পাশে লাইনে দাঁড়িয়ে দৌড়ে জঙ্গলের দিকে যায়। ভাইয়ের মৃত্যুতে রাঠুকে কাঁদতে দেখে ইয়াদব বলে, তোর আর আমার মতো যারা অনাথ তাদের নিজেদের বাঁচার উদ্দেশ্য নিজেদেরকে খুঁজতে হয়। আমার কথা তুমি এখন বুঝতে পারবে না, তবে যদি এখান থেকে বেঁচে ফিরো তাহলে নিশ্চয়ই বুঝে যাবে। তোমার তো ছোট ভাই ছিল, আমার তো সেটাও ছিল না, কিন্তু দুনিয়ার এত কঠিন সত্য ছোট এই বাচ্চাটা কিভাবে বুঝবে। ভাইয়ের লাশের পাশে বসে সে অঝরে কান্না করতে থাকে। ইয়াদব পানি পান করতে গিয়ে দেখে পানি শেষ। ইয়াদব ইফতার খায়ের কাছে গিয়ে বলে, এক ফোঁটা পানিও নেই। পানি ছাড়া লোকজন খুব বেশি সময় বাঁচতে পারবে না। ইমাদ বলে, আমরা এখন কি করব? গোরখপুর এক্সপ্রেস এখনো এসে পৌঁছায়নি। শিবা বলে, গোরখপুর তো লেট করে আসে না, হয়তো ওরা ট্রেন ছাড়েইনি। ইফতেখার জানায় ওরা সবাই ভেতরে থাকুক, যতক্ষণ ভেতরে আছে বেঁচে থাকবে। ইমাদ বলে, ভেতরে থাকলেই যে আমরা বেঁচে যাব এমন কিন্তু না, গ্যাস আমাদের ভেতরে ঢুকে গেছে, চিকিৎসা না পেলে ধীরে ধীরে আমরা সবাই মারা যাব। ইয়াদব বলে, বাইরের ট্রেনে তো ইঞ্জিন আছেই, 2-1 করে আমরা এখান থেকে ওদের সরাতে থাকি। ইমাদ বলে, সমস্যা হচ্ছে ইঞ্জিন অনেক ছোট, আমাকে অনেকবার যাওয়া আসা করতে হবে। ইফতেখার ইমাদকে বলে, সকালে আমি তোমাকে একটা মালগাড়ি রেডি করতে বলেছিলাম, সেখানে একটা এক্সট্রা বগি ছিল, তুমি গিয়ে ইঞ্জিনে স্টার্ট দাও, আমি আসছি। ইফতেখার ইয়াদবকে একটা ওয়াকিটকি দিয়ে বলে, এটা কাছে রাখো, যখনই কাজ হয়ে যাবে আমি তোমাকে জানিয়ে দিব, খেয়াল রেখো ওই ঘর থেকে কেউ যেন বাইরে না যায়। ইফতেখার চলে গেলে ইয়াদব এক লোককে বলে, আমি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি, তুমি সবার খেয়াল রেখো। দিল্লিতে রেল মন্ত্রণালয়ের মিটিং বসেছে। মন্ত্রী বলে, এই গ্যাসের কোনো চিকিৎসা নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি বলে, ভোপালের লোকাল হাসপাতালে আমার কথা হয়েছে, তবে এই গ্যাসের জন্য কি চিকিৎসা দেবে কেউ জানে না, পোস্টমর্টম রিপোর্ট সামনে আসলে জানা যাবে। রাজশ্রী বলে, আমরা তো অন্তত এটা জানি যে মানুষজন এই গ্যাসে মারা যাচ্ছে, তাহলে তাদের সাহায্যের জন্য লোক পাঠানো উচিত। ডিজি বলে, আপনি মনে হয় বুঝতে পারছেন না যে এই গ্যাস বাতাসে ছড়িয়ে গেছে, যাকে সাহায্যের জন্য পাঠানো হবে সেই মারা যাবে। রাজশ্রী বলে, আমি ঠিকমতোই শুনেছি আর বুঝেছি, কিন্তু আপনার আর আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যাদের চিকিৎসা না দিতে পারি, কিন্তু ওখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে তো আসতে পারবো। রেলওয়ের কাজেই তো একটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। রেলমন্ত্রী বলে, হ্যাঁ, কিন্তু সেটা নিরাপদে। ভোপালের দিকে যেন কোনো ট্রেন না যেতে পারে, সব ট্রেন বন্ধ করে দাও। রাজশ্রী বলে, তার মানে আমরা ভোপালে কোনো সাহায্য পাঠাবো না? স্বাস্থ্যমন্ত্রী বলে, তুমি তো বলেছো গোরখপুর এক্সপ্রেস ভোপালের দিকে রওনা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। আমি নতুন করে ভোপালের দিকে আর কোনো ট্রেন পাঠাতে চাই না। রাজশ্রী পান্ডেকে কল দিয়ে বলে, মন্ত্রী ভোপালে ট্রেন পাঠাতে রাজি হয়নি, সব ট্রেন অন্য রুটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তবে এই অর্ডার মিস রোড স্টেশনে যাওয়ার আগে তুমি যদি ট্রেন নিয়ে ক্রস করতে পারো তাহলে আর কেউ কোনো কিছু করতে পারবে না। পান্ডে স্টেশনে এসে দেখে রেলওয়ে স্টাফ ছাড়াও সাধারণ জনগণ ভিড় করে দাঁড়িয়ে আছে। পান্ডের রেলওয়ে স্টাফ অশোককে জিজ্ঞেস করে, আপনার বাসায় কতজন সদস্য আছে? একজন বলে 60 জন, অন্য একজন জানায় তার পরিবারে 11 জন আছে, আর আরেকজন জানায় তার পরিবারে 32 জন। ভিড়ের মধ্যে থেকে এক লোক পান্ডেকে জিজ্ঞেস করে, স্যার আপনার পরিবারে কতজন সদস্য? পান্ডে জবাব দেয়, 15,72,211 জন। এই কথা শুনে সবার মাঝে নীরবতা নেমে আসে। পান্ডে বলে, ভোপাল স্টেশন এই সময় ভয়াবহ এক বিপদের মধ্যে আছে, কিভাবে বিপর্যয় থামাতে হবে জানি না, নিজেকে কিভাবে বাঁচাবো সেটাও জানি না, শুধু এটা জানি ভোপাল স্টেশনে আমাদের কিছু ভাই এই বিষাক্ত গ্যাসের সাথে লড়াই করতে করতে মারা গেছে, আর যারা বেঁচে আছে তারা একেবারেই মূর্খ, কারণ ওরা মনে করে ওদের জন্য হয়তো কেউ সাহায্য নিয়ে আসবে, কিন্তু কোনো সাহায্যই যাবে না। রেলওয়ে মন্ত্রণালয় থেকে ভোপাল যাওয়ার সহজ পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আমি আপনাদের স্টেশনে ইন্সপেকশন করতে এসেছিলাম যে এখানে সবকিছু ঠিক চলছে কিনা। আসলে আমিও ওদের মতোই মূর্খ। ভোপালের লোকজনদের আমি এভাবে একা ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি জানি আমি একা, তাদের জন্য কিছুই করতে পারবো না, কিন্তু তারপরও আমি যাব। আসলে নিজের জীবন ঝুঁকি নিয়ে ওদের বাঁচাতে একটা মূর্খই সেখানে যাবে, আর না হয় কোনো আপনজন। পান্ডের কথা শুনে সবার মনুষ্যত্বটা জেগে ওঠে। নিজের জীবনের মায়ের কাছে মানবতা যেন বড় হয়ে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা প্রায় সব মানুষই ভোপালে যাওয়ার জন্য রেডি হয়। স্যালাইন, ওষুধপত্র, মাস্ক, অক্সিজেন সিলিন্ডার সবকিছু ট্রেনে লোড করতে শুরু করে। স্টেশন মাস্টারকে বলে, এখান থেকে ভোপাল পর্যন্ত আমাদের ট্রেনের লাইন যেন ক্লিয়ার থাকে। স্টেশন মাস্টার বলে, মিস রোড পর্যন্ত আমি আপনাদের লাইন ক্লিয়ার রাখতে পারবো, কিন্তু তারপর গোরখপুর এক্সপ্রেস কখন কোন লাইন দিয়ে আসবে সেটা আমি বলতে পারবো না। ভোপালের পুলিশ স্টেশনে কল করে বলেন, আমরা ট্রেন নিয়ে স্টেশনে আসছি। ওরা যেন একটা কনস্টেবলকে স্টেশনে পাঠিয়ে খবরটা জানিয়ে দেয়। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ট্রেন দাঁড় করাবো। প্রাথমিক চিকিৎসার জন্য সবকিছু একটা বগিতে নিয়ে পান্ডে রওনা দেয় ভোপালের উদ্দেশ্যে। অপরদিকে গোরখপুর এক্সপ্রেসে ধর্মীয় দাঙ্গা করা সেই লোকগুলো তখনও শিখ মহিলাটিকে খুঁজছিল। হঠাৎই তখন জঙ্গলের মাঝ থেকে পটকার শব্দ শুনে পাশে তাকিয়ে দেখে ট্রেনের গার্ড সেখানে দাঁড়িয়ে আছে। সবাই মিলে টর্চ নিয়ে জঙ্গলের মাঝে ট্রেনের গার্ডকে তাড়া করতে থাকে। লোকগুলো যখন জঙ্গলের মাঝে, তখনই গার্ড শুক্লা ফায়ার গান নিয়ে একটা গুলি করে। শুক্লার সিগন্যাল দেখে ট্রেনের ড্রাইভার ট্রেন ছেড়ে দেয়। শুক্লা দৌড়ে এসে ট্রেনে উঠলে একজন লোক এসে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। শুক্লা লোকটাকে ধাক্কা দিয়ে কোনো মতে ট্রেনে ওঠে। অপরদিকে কেমিক্যাল ফ্যাক্টরির ভেতরে ফ্যাক্টরির একজন কর্মকর্তা মেডিসিনকে বলে, আমরা না হয় গ্যাস আইসোলেটেড চেম্বারে বসে আছি, কিন্তু এই শহরে
শহরের বাতাসে তো গ্যাস ছড়িয়ে গেছে, আমাদের উচিত এখানকার প্রশাসনকে বিষয়টা জানিয়ে দেওয়া। মেডিসন বলে আমি কাউকে কিছুই বলবো না, আর ফ্যাক্টরির মেইন গেটও খুলবো না, এমনকি আমেরিকার হেডকোয়ার্টারকেও এই বিষয়ে কোনো কথাই বলবো না। ঠিক সে সময় ভোপালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেডিসনকে কল দেয়। ম্যাজিস্ট্রেট বলে আমি জানতে পেরেছি আপনাদের কেমিক্যাল ফ্যাক্টরিতে গ্যাস লিকেজ হয়েছে। মেডিসন বলে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে আসলে এই গ্যাস মানবদেহে কি ধরনের প্রভাব ফেলে। মেডিসন বলে তেমন কিছুই না, চোখে একটু জ্বালা পোড়া করে, তবে পানি দিয়ে ধুলে সব ঠিক হয়ে যাবে। ফ্যাক্টরির লোকটা বলে আপনি এসব কি বলছেন, এসব আমাদের জন্য বিপজ্জনক। মেডিসন তাকে থামিয়ে ম্যাজিস্ট্রেটকে বলে গ্যাস কিছুক্ষণ পরই বাতাসে আপনা আপনি মিলিয়ে যাবে। ম্যাজিস্ট্রেট বলে রাস্তাঘাটে মানুষ পড়ে আছে, মানুষ মরে পড়ে আছে, মিথ্যা কথা বলা বন্ধ করেন, এখনো সময় আছে, আমাকে সত্যিটা বলে দেন। মেডিসন বলে আসলে কোম্পানি থেকে এসব লুকিয়ে রাখার জন্য বলা হয়েছিল, এই গ্যাস সামান্য কিছু না। ম্যাজিস্ট্রেট বলে আমি আগেই এই বিপর্যয় কাটিয়ে উঠি, তারপর আপনার সাথে এই বিষয় নিয়ে কথা হবে। মেডিসন বলে অবশ্যই কথা হবে, তবে মনে রাখবেন আপনার অথরিটির অনেকেই এর সাথে জড়িত। কল রাখার পরে কোম্পানির লোকটা বলে আপনি মিথ্যা কেন বললেন। মেডিসন বলে এই গ্যাসের কোনো অ্যান্টিডোট নেই। লোকটা বলে কিন্তু টক্সিলজি পড়ার সময় কন্ডাক্টেড বাই কার্বাইড অধ্যায়ে 63 থেকে 70 পৃষ্ঠা লেখা আছে অবশ্যই এই গ্যাসের অ্যান্টিডোট আছে। মেডিসন বলে এগুলো ম্যানেজমেন্টের দেখার দায়িত্ব, আমার না, এখানে যা হয়েছে সেগুলো আগে সমাধান করতে দাও। অপরদিকে মাহমুদ জনাথনের বাসায় গিয়ে দেখে বাসার ভেতরে সবকিছু ছন্নছাড়া হয়ে পড়ে আছে। বাসার ভেতরে কাউকে না দেখে ফ্যাক্টরির ডকুমেন্টগুলো খুঁজতে শুরু করে, কিন্তু সে কাগজগুলো কোথাও পায় না। জনাথনের বাসা থেকে বের হয়ে মাহমুদ ইমাদের বাসায় যায়। সেখানে গিয়ে দেখে ইমাদের মা মারা গেছে। সোহানের জ্ঞান ফিরে দেখে আশেপাশে সবার লাশ পড়ে আছে। নাফিসা ইউনিয়ন কার্বাইডের ফ্যাক্টরির সামনে আসে দেখে কামরুদ্দিনের স্কুটি পড়ে আছে। ফ্যাক্টরি গেটে তালা মারা দেখে সে জোরে জোরে গেটে ধাক্কা দিতে থাকে। মাহমুদ স্কুটি চালিয়ে ফ্যাক্টরির সামনে দিয়ে যাচ্ছিল, পাশ দিয়ে গাড়ি আসায় স্কুটি নিয়ে সে ফ্যাক্টরি মেইন গেটের সামনে পড়ে যায়। নাফিসাকে গেটের সামনে চিল্লাচিল্লি করতে দেখে মাহমুদ তার দিকে দৌড়ে যায়। মাহমুদ নাফিসাকে বলে আপনি এখানে কেন এসেছেন, চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে গেছে। সেই সময় নাফিসার ডেলিভারি পেন শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্কুটির কাছে যায়। নিজের স্কুটি স্টার্ট হচ্ছে না দেখে সে জনাথনের স্কুটি নেয়। নাফিসাকে স্কুটিতে বসিয়ে মাহমুদ হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার পথে মাহমুদ নাফিসাকে বলে আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, দয়া করে আমার সাথে কথা বলতে থাকুন। দিল্লিতে ভারত আর জার্মানির রাষ্ট্রদূত একটা মিটিং করছিল। সে সময় হোটেল রিসেপশনে জার্মানির রাষ্ট্রদূতের কাছে একটা কল আসে। জার্মানির রাষ্ট্রদূত অ্যালেক্স তার নাম জিজ্ঞেস করলে লোকটা তার নাম বলে না। এমআইসি গ্যাসের কথা বললে অ্যালেক্স শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে আপনি কি এমআইসি গ্যাসের কথা বলছেন। অ্যালেক্স বলে হ্যাঁ, ওই গ্যাসের অ্যান্টিডোট আছে, আপনার চিন্তা করার দরকার নেই, আমি তাদেরকে বলছি। ঠিক আছে, আপনি যে কল করেছেন আমি সেটা কাউকে বলবো না। অপরদিকে ভোপাল স্টেশনে ইয়াদাব ইফতেখারের রুমে এসে চাবি খুঁজছিল। খুঁজতে খুঁজতে একটা ড্রয়ারের মাঝে বেশ কিছু চিঠির সাথে লকারের চাবি পেয়ে যায়। লকার খুলতে গেলে তখন সেখানে প্রসাদ চলে আসে। প্রসাদ ইয়াদাবকে জিজ্ঞেস করে তুই কে আর এখানে কি করছিস। ইয়াদাব বলে তোমার স্টেশন মাস্টার ইফতেখার পালিয়েছে, তাই এখানকার দায়িত্ব আমি নিয়েছি। প্রসাদ পালাতে গেলে ইয়াদাব তাকে ধরে ফেলে। ইফতেখার আর ইমাদ ইঞ্জিন নিয়ে ট্রেন মেরামতের কারখানায় আসে। ইফতেখার ইমাদকে বলে আমি মালগাড়ির বগি নিয়ে আসছি, তুমি ইঞ্জিন চালু রেখো। দুজনে মালগাড়ির ভেতর থেকে সব বস্তা সরিয়ে একটা বগি নিয়ে যায়। দিল্লিতে জার্মানির রাষ্ট্রদূত প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে যায়। তখন সেখানে রাজশ্রীও প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে এসেছিল। প্রাইম মিনিস্টারের সেক্রেটারি বের হলে রাজশ্রী তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেক্রেটারি বলে এটা আসলে আপনাদের ডিপার্টমেন্টের কাজ, আমি চাইলেই আপনাকে সরাসরি অর্ডার দিতে পারবো না, চেইন অফ কমান্ড বলেও কিছু কথা আছে। সেক্রেটারি চলে যাওয়ার সময় জার্মানির রাষ্ট্রদূত অ্যালেক্স তার সাথে কথা বলতে যায়, কিন্তু সেক্রেটারি বলে এটা আমাদের দেশের ব্যাপার, তাই আপনার সাথে এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। অ্যালেক্স বলে কিন্তু এই গ্যাসের অ্যান্টিডোট আছে। সেক্রেটারি তার কথা না শুনে চলে যায়। রাজশ্রী এগিয়ে এসে অ্যালেক্সকে বলে আপনি কিসের কথা বলছেন। অ্যালেক্স জানায় আমি একজন টক্সিকোলজিস্ট, ভোপালি কেমিক্যাল কোম্পানি থেকে গ্যাস লিকের কথা আমি শুনেছি, আমি এই গ্যাসের ব্যাপারে অনেক রিসার্চ করেছিলাম, এমআইসি গ্যাসের অ্যান্টিডোট আমি জানি। রাজশ্রী জিজ্ঞেস করে সত্যি কি এই গ্যাসের অ্যান্টিডোট আছে। অ্যালেক্স জবাব দেয় হ্যাঁ অবশ্যই আছে, এটাকে সোডিয়াম থায়োসালফেট বলা হয়। রাজশ্রী জিজ্ঞেস করে এই অ্যান্টিডোট কোথায় পাবো। অ্যালেক্স বলে আমি এই শহরের বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকদের চিনি, যাদের কাছে এই মেডিসিন আছে, তারা অনেকেই বেশ কিছু বোতল সোডিয়াম সালফেট ভোপালে পাঠানোর জন্য রেডি করছে, কিন্তু ভোপালের লোকের হাতে খুব বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। মাহমুদ নাফিসাকে হাসপাতালে নিয়ে গেলে নার্স জিজ্ঞেস করে এর আগে নাফিসা যেসব টেস্ট হয়েছিল সেই পেপারগুলো নিয়ে আসেন। মাহমুদ বলে সেগুলো তো আমার কাছে নেই, আমি একবার স্কুটিটা চেক করে আসি। স্কুটির লকটা খুললে মাহমুদ সেখানে কেমিক্যাল ফ্যাক্টরির বেশ কিছু বাৎসরিক রিপোর্ট পায়। অপরদিকে ইয়াদাব আর প্রসাদ তখনও মারামারি করে যাচ্ছে। তখনই ইমাদ এবং ইফতেখার ট্রেন নিয়ে প্ল্যাটফর্মে আসে। ইয়াদাব প্রসাদকে বন্দুক দেখিয়ে বলে যদি স্টেশন মাস্টারকে কিছু বলিস তাহলে তাকে শেষ করে দিব। প্রসাদ বলে তোর এসব বন্দুকে আমি ভয় পাই না, তবে এখন এই স্টেশনের লোকদেরকে তোর দরকার, তাই আমি কাউকে কিছুই বলবো না। ইফতেখার প্রসাদকে বলে তাড়াতাড়ি মালগাড়ির দরজা খোলো। প্রসাদ দরজা খুলে সবাই ঘর থেকে বের হয়ে বগির দিকে যেতে শুরু করে। ইয়াদাব রাঠুকে নিতে আসলে রাঠু তার ভাইকে ছেড়ে যেতে চায় না। ইয়াদাব বলে তোর জীবনে বেঁচে থাকার কারণ তোকেই খুঁজতে হবে। অনিচ্ছা সত্ত্বেও রাঠু কোল থেকে ভাইয়ের লাশটা নামিয়ে বগির দিকে চলে যায়। সুইমিং টিমের হিমানিকে দাঁড়িয়ে থেকে দেখে কোচ তাকে তাড়াতাড়ি
ট্রেনে উঠতে বলে। টিমমেটদের টিটকারির কথা মনে করে হিমানি বলে সুইমিং এ জিততে না পারলেও জীবনের এই যুদ্ধে তাকে জিততেই হবে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে দৌড় দিতে গেলেই পেছনে কারোর ডাক শুনে হিমানি দাঁড়িয়ে যায়। সোহিনী তার মাকে খুঁজতে খুঁজতে স্টেশনে এসেছে। তাকে দেখে হিমানি তার কাছে ছুটে যায়। সোহিনীকে কাঁধে নিয়ে সে ট্রেনের বগির দিকে যেতে থাকে, কিন্তু খুব বেশি দূর যেতে পারে না। হিমানিকে পড়ে যেতে দেখে তার টিমমেটরা দৌড়ে চলে আসে। সবাই কোলে তুলে নিয়ে সোহিনীকে বগির কাছে নিয়ে আসে। বগির ভেতরে বড় একটা হ্যাজাক বাতি দিয়ে দরজা আটকে দেওয়া হয়। ওরা যখন ইঞ্জিনে উঠে ভোপাল দিকে রওনা দিচ্ছে, ঠিক তখনই পান্ডে ট্রেনে ওষুধপত্র নিয়ে ভোপালের দিকেই আসছে, আর উল্টো দিক থেকে গোরখপুর ট্রেনটাও ভোপালের দিকেই আসছে। ইমার ট্রেনের ইঞ্জিন অন করতে গেলে ইঞ্জিন অন হয় না। ইফতেখার বলে ইঞ্জিনটা আজকেই সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, নিশ্চয়ই ঠিকমতো সার্ভিসিং করেনি। মাঝখানে ভোপালের ট্রেন দাঁড়িয়ে আছে, আর দুই দিক থেকে দুইটা ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে ভোপাল স্টেশনের দিকে। গল্প চলে আসে লিকেজের 12 বছর পর 1996 সালে। মাহমুদ এক এলাকায় এসে সবার ছবি তুলছে। মাহমুদ নাফিসাকে জিজ্ঞেস করে, গত 3 মাস যাবত পেনশন পাননি? নাফিসা বলে, না, ওরা বলেছিল আমরা নাকি বেশি টাকা নিয়ে নিচ্ছি, মাসে মাত্র 300 টাকা দেয়। ঠিক তখনই নাকে বাজে গন্ধ আসলে নাফিসা বলে, বাসায় ছাদ তো আছে, কিন্তু সব নালা খোলা আছে। গত বছরই 3 জন কলেরায় মারা গেছে। শহর থেকে গ্যাস তো গেছে, কিন্তু এখনো নাক ঢেকে রাখা লাগে। নাফিসা একটা বিল্ডিং দেখিয়ে বলে, আমি ওখানে রুম পেয়েছি। যাদের ছেলে চাকরি হয়ে গেছে তারা চলে গেছে, আর বাসা ভাড়ায় দিয়ে গেছে, কিন্তু আমি কার ভরসায় বাঁচবো? ঠিক তখনই নাফিসার ছেলে বল খেলতে খেলতে মাহমুদের সামনে আসে। নাফিসার একমাত্র অবলম্বনও গ্যাসের প্রভাবে প্রতিবন্ধী হয়ে গেছে। এই জায়গাটা আসলে গ্যাস লিকেজে মারা যাওয়া শ্রমিকদের বিধবাদের কলোনি। গল্প আবারও 1984 সালে ফিরে আসে। হঠাৎ মির্জা নামের এক লোক রাজশ্রীর কাছে এসে বলে, আমার ক্লায়েন্ট আপনার কাছে পাঠিয়েছে। রাজশ্রী তার সাথে কথা না বলে চলে যেতে গেলেই মির্জা বলে, অ্যালেক্স ব্রন নামের এক টক্সিকোলজিস্ট নাকি আপনার সাহায্যে সোডিয়াম থায়োসালফেট নিয়ে ভোপালে যাবে। আপনি ভালো করে জানেন সোডিয়াম থায়োসালফেট সাইনাইড পয়জনিং এর বিষক্রিয়া নষ্ট করতে ব্যবহৃত হয়। এই কেমিক্যাল যদি ভোপালের লোকদের বাঁচানোর জন্য ব্যবহার করা হয়, তাহলে সবাই জেনে যাবে কার্বাইডের গ্যাসে সাইনাইড আছে। তাহলে আমার ক্লায়েন্টরা বিপদে পড়বে। তাই আপনি এই খবর লুকাবেন এবং এই কেমিক্যালকে ভোপালে যেতে আটকাবেন। বদলে এই ব্রিফ কেস আপনার। রাজশ্রী বলে, আপনার ক্লায়েন্টদের বলে দিন তাদের এই টাকা তাদের কাছেই রেখে দিক, বলেই চলে যায়। এদিকে ব্রাউন সোডিয়াম থায়োসালফেট নিয়ে ভোপালের উদ্দেশ্যে রওনা দেয়। মাহমুদ ম্যাডিসনকে কল দিয়ে বলে, তোমরা ভেবে নাও এই দুর্ঘটনাকে তোমরা ঘটনা না দুর্ঘটনা নাকি নাশকতা নাকি অবহেলা বলবে। তোমাদের মতে তোমাদের ফ্যাক্টরিতে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি আছে, কিন্তু আমার কাছে 2 বছর আগের টাইসানের রিপোর্ট আছে। তোমরা ভালো করেই জানতে কেমিক্যাল ট্যাঙ্কে কার্বাইড আছে, যেটা অনেক ঝুঁকিপূর্ণ, তবুও তোমরা কোনো পদক্ষেপ নাওনি। ম্যাডিসন বলে, তোমার কাছে রিপোর্ট আছে তাই না? তাহলে 74 পেজ খুলে দেখো, সেখানে ভোপাল ফ্যাক্টরি ম্যানেজিং ডিপার্টমেন্ট আমেরিকাকে রিপোর্ট করেছে যে তারা 100টা ভুল ঠিক করেছে, আর গ্যাস লিকেজ আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। তোমার এই রিপোর্ট প্রমাণ করতে পারবে না আমরা দোষী, বরং আমাদের বাঁচাবে, আর আমি এই কপিটাই কোর্টে দিব। কার্বাইডের এই জঘন্যতম অপরাধ প্রমাণ করার শেষ সুযোগটাও শেষ হয়ে গেল। ইউনিট 8 এর অফিসার প্রমোদকে ওয়াকিটকিতে কন্ট্রোল রুম থেকে জানানো হয় ইটরাসি থেকে সাহায্যের জন্য ট্রেন আসছে, যেভাবেই হোক প্ল্যাটফর্ম নাম্বার 1 যেন ক্লিয়ার থাকে। প্রমোদ তাড়াতাড়ি গাড়ি নিয়ে মোড় ঘুরতেই গাড়ি ব্লাস্ট হয়ে যায়। রিলিফ ট্রেন আসার খবর দেওয়ার আগেই প্রমোদ মারা গেল। ট্রেনে আটকে থাকা সবাই ট্রেন চালানোর জন্য বলছে। ইমাদ বলে, আমরা যদি এভাবে আটকে থাকি তাহলে গোরখপুর ট্রেন আসুক আর রিলিফ ট্রেন আসুক, এই ট্রেনের সাথে ধাক্কা খাবে আর আমরা সবাই মারা যাব। ইয়াদাফ বলে, সহজ সমাধান, ট্রেনের সবাইকে বলো ইঞ্জিন কাজ করছে না, তারপর ওরা ওদের ব্যবস্থা করে নিক আর আমরা আমাদের ব্যবস্থা করে নিব। ইফতেখার বলে, গত 10 বছর যাবত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, কারণ সেই ট্রেন দুর্ঘটনায় আমি একটা ছোট বাচ্চাকে বাঁচাতে পারিনি। সেদিন আমি নিজের পায়ের ব্যথা একটু সহ্য করে তার দিকে এগিয়ে হাত বাড়িয়ে দিতাম, তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু আমি ওকে বাঁচানোর আগে আমার পায়ে টাই বেঁধে রক্ত বন্ধ করতে গিয়েছিলাম, আর বাচ্চাটা হাত পিছলে পড়ে যায়। সেই একই ভুল আমি করব না। আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু আমি থাকবো। ঠিক তখনই উত্তর দিক থেকে ট্রেনের হর্নের শব্দ শোনা যায়। 4 জনই বের হয়ে আসে। ইমাদ মালগাড়ির দরজা খুলে সবাইকে বের করতে গেলে ইফতেখার বলে, না না, ওদের বের করা যাবে না, এটাই শেষ সুযোগ। গোরখপুর এক্সপ্রেস এখানে থামবে, তাই এমনি স্লো করবে, তাই আমাদের শুধু লোকো পাইলটকে সিগন্যাল দিতে হবে যে এখানে আসাটা বিপজ্জনক। তারপর ট্রেনের সাথে এই বগিগুলো জোড়া লাগিয়ে ভোপাল থেকে বের করে দিব। প্রসাদ হঠাৎ দৌড় দিলে ইফতেখার জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? প্রসাদ বলে, আপনি বলেছিলেন মানুষের ভুল শুধরানোর জন্য জীবন একটা সুযোগ দেয়। আমার অবহেলার কারণেই সব কমিউনিকেশন লাইন বন্ধ হয়ে গেছে। আমি গিয়ে ডেটোনেটর লাগিয়ে দিলে পাইলট সিগন্যাল পেয়ে যাবে আর সে ব্রেক করবে, বলে চলে যায়। ইফতেখার ইয়াদাফকে জিজ্ঞেস করে, আজ নিশ্চয়ই এক্সপ্রেস ব্যান্ডিট এখানে আসার সাহস করবে না, আমি কি আপনার উপর বিশ্বাস করতে পারবো? ইয়াদাফ বলে, হ্যাঁ। প্রসাদ যায় নর্থে গোরখপুর এক্সপ্রেসকে আটকাতে, আর ইমাদ যায় সাউথে। প্রসাদ বহু কষ্টে তাড়াতাড়ি এসে রেল লাইনে ডেটোনেট বোম লাগিয়ে দেয়। হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় সে মুখের রুমাল সরায়, আর সাথে সাথে গ্যাসের বিষক্রিয়ায় মুখ থেকে ফেনা উঠে সেখানেই মারা যায়। গোরখপুর এক্সপ্রেস প্রসাদের কাছাকাছি আসার সাথে সাথেই ডেটোনেটস ফাটতে শুরু করে। লোকো পাইলট তাড়াতাড়ি ট্রেন স্লো করে দেয়।
ইফতেখার তাড়াতাড়ি মাইক্রোফোন নিয়ে আসে। ইয়াদব মালগাড়ির পেছনে দাঁড়িয়ে লোকোমাস্টারকে থামার জন্য ইশারা করতে থাকে। ট্রেন স্লো থাকার কারণে লোকোমাস্টার তাড়াতাড়ি ট্রেন থামিয়ে দেয়। ইফতেখার মাইকিং করতে থাকে, সবাই দয়া করে ট্রেন থেকে নামবেন না, বাইরে বের হলে আপনাদের জীবনের ঝুঁকি আছে। এদিকে পান্ডে রিলিফ ট্রেন নিয়ে মিসোরিয়া স্টেশনের কাছে এসে দেখে স্টেশনে তখনও সবুজ আলো জ্বলছে। পান্ডে বলে তাড়াতাড়ি চলো। স্টেশন মাস্টার রেল সদনে জানালে সুপারভাইজার বলে তাড়াতাড়ি সিগন্যাল রিড করো, মিনিস্টার অর্ডার দিয়েছে কোনো ট্রেন যেন ভোপালে না পৌঁছায়। স্টেশন মাস্টার লাল সিগন্যাল দিলেও পান্ডে ট্রেন না থামিয়ে চলে যেতে গেলেই স্টেশন মাস্টার তাড়াতাড়ি লোক পাঠিয়ে রেল লাইনের লাইন বোঝা দিতে গেলেই লোকোমাস্টার তাড়াতাড়ি গাড়ি থামিয়ে দেয়। রাজেশ্বরী তার সিনিয়রকে বলে পান্ডের কাছে ডক্টর, ওষুধ, সকল ইকুইপমেন্ট আছে, ওকে কেন আটকে রাখা হয়েছে? মন্ত্রী বলে ওদের কারো কিছু হয়ে গেলে তার দায় কে নিবে? রাজেশ্বরী বলে জার্মান ডক্টর ব্রাউন অ্যান্টিডোট নিয়ে ভোপালে রওনা দিয়েছে, কেউ মারা যাবে না। মন্ত্রী বলে কে যেন টিপ দিয়েছে, তাই সরকার তাকে আটকে আবারও জার্মানে পাঠিয়ে দিয়েছে। কোনো এক ফরেনার বলল, আর সেই ওষুধ কোনো পরীক্ষা ছাড়াই সরকার সবার উপরে অ্যাপ্লাই করার জন্য কখনোই রাজি হবে না, এটা তুমি ভালো করেই জানো। রাজশ্রী বুঝে যায় এই সব কিছু ওই মির্জার কাজ। এদিকে ইফতেখারের কথায় মনোযোগ না দিয়ে সবাই ট্রেন থেকে নামতে শুরু করলে যাদব সবাইকে ঠেলে ভিতরে যেতে বলে। ইফতেখার মাইকে বলে তাড়াতাড়ি মুখে কোনো ভেজা কাপড় দেন, ট্রেনের ভেতরেই থাকেন আর জানালা বন্ধ করে দেন। সাজিয়া বের হতে গেলে তার বড় মেয়ে সালমা হঠাৎ ভিড়ে হারিয়ে যায়। সাজিয়া সালমাকে খুঁজতে থাকে। ইমাদ ওয়াকিটকিতে জানায় সে সিগন্যাল গ্রিন করে দিয়েছে। ইফতেখার জলদি বের হয়ে লোকোমাস্টারকে বলে এখানের বাতাসে বিষাক্ত গ্যাস মিশে গেছে, এখানে কাউকে নামানো যাবে না। সামনের ওই মালগাড়িতে 100 লোক আছে, আমি ওই বগির সাথে এই বগি কানেক্ট করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি ট্রেন নিয়ে বের হয়ে যান। ইফতেখার ইয়াদবকে বলে তাড়াতাড়ি সবাইকে ভেতরে ঢুকিয়ে দাও, ট্রেন এখনই ছাড়বে। ইফতেখার বহু কষ্টে ট্রেনের সাথে বগি কানেক্ট করে দেয়। ঠিক তখনই দেখে বিভিন্ন বাস ট্রাকে করে আসা লোক স্টেশনে এসে দৌড়ে ট্রেনে উঠছে। ইফতেখার বলে পাইলট আর 3 মিনিট সময় দেন, এরপর যাই হোক না কেন আপনি ট্রেন নিয়ে চলে যাবেন। ইফতেখার বের হয়ে তার বাঁশি বাজিয়ে সবাইকে ট্রেনে তাড়াতাড়ি উঠতে বলে। ইয়াদব জিজ্ঞেস করে হঠাৎ এত ভিড় কেন? ইফতেখার বলে এরা ইস্তেমায় যাওয়ার জন্য এসেছে, তুমি ট্রেনের সামনে যাও, আমি পেছনে যাচ্ছি, যত পারো লোক উঠাও। বলেই ভিড়ের মধ্যে দিয়ে যেতে গেলে তার ওয়াকিটকি পড়ে যায়। ইয়াদব ওয়াকিটকি উঠে দিতে গেলে ইফতেখার ভিড়ে কিছুই শুনতে পারে না। পান্ডে রাজশ্রীকে বলে তুমি অনেক চেষ্টা করেছো। রাজশ্রী বলে না, আমার চেষ্টায় হয়তো কোনো কমতি ছিল, আমি শুধু আজকের না সব মিলিয়েই বলছি। পান্ডে বলে না, আমি নিজের দোষেই চাকরি হারিয়েছি, উল্টা তোমার উপর চাপ দিয়ে চাকরি ফিরে পেতে চেয়েছিলাম, আমাকে মাফ করে দিও। রাজশ্রী বলে আমি হয়তো আরো চেষ্টা করতে পারতাম, কিন্তু চাকরি হারানোর ভয় করিনি। পান্ডে বলে দোষটা আমারই ছিল, আমারই কখনো উচিত হয়নি তোমাকে ওভাবে চাকরির জন্য চাপ দেওয়া। দেখা যায় রাজশ্রী এবং পান্ডের কাপল ফটো টেবিলের উপরে, অর্থাৎ এরা স্বামী স্ত্রী। পান্ডে বলে চিন্তা করো না, খুব জলদি তোমার কাছে আসবো, তবে তার আগে একটা কাজ শেষ করতে হবে। বলে স্টেশন মাস্টারকে বলে আপনার কাছে আমাকে আটকানোর জন্য কোনো ফোর্স নেই, কিভাবে আটকাবেন? ঠিক তখনই লোকোমাস্টার বলে রেল সদন থেকে কল দিয়েছে। পান্ডে কথা বলতেই বেনেডিক্ট জানায় পান্ডে রিলিফ ট্রেন নিয়ে এগিয়েছে জেনে ঝাঁসি থেকে রিলিফ ট্রেন, জবলপুর থেকে মালগাড়ি আর ইন্দোর থেকে মেডিকেল স্পেশালিস্টরা আসছে, অর্থাৎ ভোপালের আশেপাশের সব জায়গা থেকে সাহায্য আসছে। পান্ডে এবার তার রিলিফ ট্রেন নিয়ে এগোতে থাকে। 3 মিনিট শেষ হওয়ার সাথে সাথে লোকোমাস্টার হর্ন দিতে থাকে। ইফতেখার দেখে এখনো বহু লোক বাকি, উপায় না পেয়ে পেছনের গার্ডের রুমে সবাইকে নিয়ে উঠায়। এদিকে একজন ইয়াদবকে ট্রেনে উঠতে বলে। ইয়াদব উঠে তো ঠিকই, কিন্তু তখনই ইন্সপেক্টর প্রমোদ বহু কষ্টে হাঁপাতে হাঁপাতে এসে বলে রিলিফ ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, বলে মাটিতে পড়ে যায়। ইয়াদব উপায় না পেয়ে আবারও নেমে ইমাদকে ওয়াকিটকিতে জানায় যেখানে আছিস ওখানে দাঁড়া, আমাকে এক পুলিশ অফিসার জানিয়েছে ইতরাসি থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। ইমাদ বলে কিন্তু গোরখপুর এক্সপ্রেসও তো ওই একই প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে, ট্রেন না আটকালে মুখোমুখি সংঘর্ষ হয়ে সবাই মারা যাবে। ইফতেখার সবাইকে উঠিয়ে দিয়ে দেখে এখনো অনেক মানুষ বাকি, তারা এখনো ট্রেনে ওঠার চেষ্টা করছে আর হাঁপিয়ে হাঁপিয়ে প্ল্যাটফর্মে পড়ে যাচ্ছে, তো কেউ দম আটকে সেখানেই মারা যাচ্ছে। ইফতেখার এত মানুষের হাহাকার দেখে অসহায়ের মতো বসে পড়ে। ইমাদ কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই অপর দিক থেকে ট্রেনের শব্দ শুনে ইমাদ কিভাবে যেন সেদিকে ছুটতে যায়, তবে হঠাৎ করে পা পিছলে পড়ে নাকে আঘাত পায়। ইমাদ লাইনে হাত দিয়ে ওঠার চেষ্টা করলে বুঝতে পারে সেই লাইনে ট্রেন আসছে। পেছনে তাকিয়ে দেখে গোরখপুর এক্সপ্রেস দ্রুত গতিতে এদিকেই ছুটে আসছে। একটু সামনে এগিয়ে যেতে দেখে সামনে থেকে রিলিফ ট্রেন আসছে। ইফতেখারের সামনে সালমা কান্না করতে করতে তার মাকে ডাকতে ডাকতে নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। ইফতেখারের সে ছোট ছেলেটার স্মৃতিগুলো বারবার মনে পড়ে, কিন্তু এবার সে ভেবে নেয় যে কোনোভাবেই হোক এই বাচ্চাটাকে সে মরতে দিবে না। সালমার বুকে হাত রেখে চাপ দিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করে। পান্ডে ট্রেনের ড্রাইভারকে বলে তুমি শব্দ শুনতে পেলে? ট্রেনের হর্ন শুনে পান্ডে বুঝতে পারে গোরখপুর এক্সপ্রেসও সেই লাইনেই আসছে। সে চিৎকার করে ড্রাইভারকে বলে তাড়াতাড়ি ট্রেন থামাও। 2টা ট্রেন দ্রুত গতিতে একে অপরের দিকে ছুটে আসছে আর ইমাদ লাইন বদলানোর হাতলটা ধরে প্রাণপণে হাতলটা নিচে নামানোর চেষ্টা করছে। নিজের সর্বশক্তি দিয়ে ইমাদ হাতলটা নিচে নামিয়ে দেয়। সাথে সাথেই ট্রাক বদলে গেলে 2টা ট্রেন 2 লাইনে চলে যায়। শেষ মুহূর্তে 2টা ট্রেন সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়। আর ঠিক তখনই সালমার জ্ঞান ফিরে আসে।
তখনই পাশ থেকে সালমান মা তাকে ডাকতে ডাকতে ছুটে আসে। ইফতেখার খেয়াল করে ইমাদ বলেছিল গোরখপুর এক্সপ্রেসে তার পরিবারের লোকজন আসছে, একজন মহিলা আর তার সাথে 2টা বাচ্চা। আপনি শুধু তাদেরকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। ইফতেখার ইমাদের পরিবারকে ঠিকই সুরক্ষিত রেখে নিজেই মেঝেতে পড়ে যায়। আর অপরদিকে রেলওয়ে ট্রাকে ইমাদ এই বিষাক্ত গ্যাসের প্রভাবে দম আটকে মারা যায়। ইফতেখারকে এভাবে পড়ে থাকতে দেখে ইয়াদাফ তার কাছে দৌড়ে আসে। ইফতেখার বলে আমি সবাইকে বাঁচাতে পারলাম না। ইয়াদাফ জবাব দেয় না স্যার, আপনি পেরেছেন। ইটরাসি স্টেশন থেকে একটা রিলিফ ট্রেন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ভোপাল এসে পৌঁছাবে। আপনার মেসেজ ওদের কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই ট্রেনের হুইসেল শুনে ইয়াদাফ সেদিকে তাকিয়ে বলে ওই যে স্যার, ট্রেন চলে এসেছে। কিন্তু ইফতেখারের দিকে তাকিয়ে দেখে ইফতেখার মারা গেছে। ইয়াদাফ বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। তারপর ইফতেখারের পকেট থেকে লকারের চাবি বের করে নেয়। একটা চাদর দিয়ে ইফতেখারের মুখ ঢেকে ইয়াদাফ লকার রুমের দিকে যায়। হাসপাতালে নাফিসার জ্ঞান ফিরলে মাহমুদকে জিজ্ঞেস করে আমার বাচ্চা কোথায়। মাহমুদ বলে বাচ্চা ঠিক আছে, তবে একটু দুর্বল থাকায় নার্স তার দেখাশোনা করছে। মাহমুদ নার্সকে জিজ্ঞেস করে বাচ্চা কেমন আছে। নার্স জবাব দেয় ওর মায়ের অবস্থা ভালো ছিল না, পেটের ভিতরে বেশ কিছু সময় ধরে বাচ্চাটা অক্সিজেন পায়নি। বাচ্চাটা যদি বেঁচেও যায় হয়তো ও প্রতিবন্ধী হয়ে যেতে পারে। পারে ভোপালে এসে তার টিমের সবাইকে বুঝিয়ে দেয় কি করতে হবে। তারপর সবাই মিলে সেখানকার সবাইকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। রেলওয়ে মিনিস্টার রাজশ্রীকে বলে পান্ডেকে নিজের ইচ্ছা মতোই রেলওয়ে ডিপার্টমেন্ট চালাবে। ও ট্রেন নিয়ে ভোপালে পৌঁছে গেছে। একথা শুনে রাজশ্রীর চেহারায় খুশির ছাপ স্পষ্ট বোঝা যায়। মন্ত্রী বলে পান্ডের সাথে যারা গেছে তাদের মধ্যে কয়েকজনের নাম নিয়ে আসো। এত বড় ঘটনার পর নিশ্চয়ই ইনকোয়ারি কমিশন বসবে। আর আমাদের একজনকে, কথা শেষ করার আগে রাজশ্রী বলে হ্যাঁ, আমাদেরও একজন বলিকা বাকরা দরকার, তবে অন্য কেউ না। এবার বলিকা বাকরা আমি হব। সন্ধ্যার মধ্যে আমি আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিব। ওরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভোপালে গেছে সবাইকে বাঁচাতে। পুরস্কার হিসাবে ওদেরকে তো জেলে দেওয়া যায় না, তাই সবকিছু দায়ভার আমি নিচ্ছি। আপনার অর্ডারগুলো তাদের কাছে ঠিকমতো পৌঁছে না দেওয়ার জন্য। মন্ত্রী জিজ্ঞেস করে তুমি কি তোমার চাকরিকে ভালোবাসো না। রাজশ্রী জবাব দেয় অনেক ভালোবাসি, আর সেই জন্যই দায়ভার আমি নিচ্ছি, কারণ এটাই আমার প্রকৃত দায়িত্ব। হাজার হাজার মানুষের মাঝে খাবার আর কম্বল দেওয়া হয়। সবাই এমন ভাবে খাচ্ছিল যেন হাজার বছরের ক্ষুধার্ত। কারো মা, কারো ভাই, কারো সন্তান। এমনও হাজার মানুষের লাশ প্ল্যাটফর্মে পড়েছিল। সবার সাথে ইফতেখারের লাশটাও প্ল্যাটফর্মে ছিল। কিন্তু হঠাৎ করে ইফতেখারের আঙ্গুলগুলো নড়ে ওঠে। পরের দিন সকালে সেই বিষাক্ত গ্যাসের প্রভাব শেষ হয়ে ভোপালের বাতাস বিষ মুক্ত হয়ে যায়। রেলওয়ের এক লোক এসে লকার খুলে দেখে সেখানে কোনো টাকা নেই। লোকটা পুলিশ ইন্সপেক্টরকে বলে 1 কোটি টাকার উপরে ছিল, লকার এখন ফাঁকা, আর স্টেশন মাস্টারকেও কোথাও দেখতে পাচ্ছি না। ইন্সপেক্টর বলে চাবি তো স্টেশন মাস্টারের কাছেই থাকে, হয়তো সেই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। পাশেই দেখা যায় ইয়াদাফ তার ব্যাগপত্র নিয়ে বসে আছে। তার মানে লকার খুলে টাকাগুলো ইয়াদাফ নিয়ে নিয়েছে। ভালোই হয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো লোককে বাঁচানোর পুরস্কার হিসাবে সরকার তো কিছুই দেবে না, তার চাইতে টাকা নিয়ে নিজেকেই পুরস্কার দেওয়া ভালো। ইফতেখারের ছেলে বাবাকে খুঁজতে আসলে অফিসার লিস্ট দেখে বলে আপনার বাবার লাশ পাওয়া যায়নি। যেসব লাশের পরিচয় পাওয়া যায়নি তাদেরকে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। টাকা চুরির বিষয়টা পান্ডেকে জানালে পান্ডে বলে এত সহজে স্টেশন মাস্টারকে দোষ দেওয়া যাবে না, ওরা সবাই আমাদেরই লোক। সেই লোকটা বলে রাতে তো লকারের চাবি স্টেশন মাস্টারের কাছেই থাকে, রাত থেকে স্টেশন মাস্টারের খবরও নেই, আর লকারটাও ফাঁকা। কিন্তু লোকটা লকার খুলে দেখা যায় সব টাকাগুলো লকারেই আছে। পান্ডে বলে যে লোকটা এভাবে সিগন্যাল পাঠিয়ে সাহায্য চাইলো, একটা ট্রেন গোরখপুর দিকে পাঠিয়ে মানুষের জীবন বাঁচালো, আর আপনারা তাকেই সন্দেহ করছেন। ইয়াদাফ প্ল্যাটফর্মে বসেছিল, তবে তার কাছে হাতে শুধুমাত্র একটা নোট। ইফতেখারের মহত্ব দেখে হয়তো তার ভিতরে চোটটাও আজ মারা গেছে। ইফতেখারের ছেলে নওয়াজ দৌড়ে হাসপাতালের সামনে আসে। যাদের পরিচয় পাওয়া যায়নি সেখানে সবাইকে গণকবর দেওয়া হচ্ছে। তার পাশেই জ্বলছে শত শত চিতা। চারিদিকে এখনো পড়ে আছে শত শত লাশ, আর স্বজন হারানোর আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। হিন্দুদের লাশের মাঝে রাখা হয়েছে ইফতেখারকে। যার পোশাক আশাক দেখে মনে হচ্ছে হিন্দু তাকে পোড়ানো হচ্ছে, আর যার পোশাক আশাক দেখে মনে হচ্ছে মুসলমান তাকে কবর দেওয়া হচ্ছে। হাসপাতালে দুজন কর্মচারী ইফতেখারকে চিতার দিকে নিতে গেলে ইফতেখার লাফ দিয়ে উঠে বলে তাড়াতাড়ি সবাইকে ট্রেনে উঠতে বলো, না হলে সবাই মারা যাবে। ইফতেখারের ঘোর ভাঙলে আশেপাশে লাশ দেখে সে পাগলের মতো আচরণ শুরু করে। চিতার দিকে ছুটে গিয়ে বলে আরে ওরা বেঁচে আছে, তোমরা ওদেরকে কেন পুড়াচ্ছ। বাবাকে দেখে নওয়াজ দৌড়ে তার কাছে যায়। ছেলেকে চিল্লেও ইফতেখার ঠিক মতো কথাও বলতে পারছিল না। ইফতেখারের ছেলে নওয়াজ বলে বাবা বাসায় চলো। ইফতেখার এখনো যেন ঘোরের মধ্যেই আছে। নওয়াজ তাকে উঠিয়ে বাসার দিকে নিয়ে যায়। আশেপাশে শত শত লাশের ভিড়। 1984 সালে ভোপাল জাংশনের স্টেশন মাস্টারকে প্রথমে মৃত ঘোষণা করা হলেও কয়েক ঘন্টা পর মর্গে তার জ্ঞান ফেরে। হেলিকপ্টারে করে কার্বাইড ফ্যাক্টরিতে পাড়ি ছেড়ানো হয়। মাহমুদ চরিত্রে আমরা যাকে দেখেছি তার আসল নাম রাজকুমার কেশওয়ানি। সে এই ভয়ানক ঘটনার আগেই খবরে লিখেছিল ভোপালে একটা আগ্নেয়গিরির পাশে বসা। তবে 2021 সালে করোনা মহামারীতে তিনি মারা যায়। পান্ডে চরিত্রে যাকে দেখেছি তার আসল নাম গৌরী শঙ্কর, নর্দার্ন রেলওয়ে ম্যানেজার। ঝাঁসিতে গিয়ে ভোপালের এই ভয়ানক দুর্ঘটনার কথা জানার পর ভোপালে যোগাযোগ করার চেষ্টা
করে ব্যর্থ হয়। তার সিনিয়রদের হাজার মানা করার সত্ত্বেও নির্ভয়ে ভোপালে যায়। জার্মানি টক্সিকোলজিস্ট ম্যাক্স ডাউন্ডেরা তার 50,000 সোডিয়াম থায়োসালফেটের শিশি নিয়ে ভোপালে পৌঁছায়, কিন্তু তাকে তখনই শহর থেকে বের করে দেওয়া হয়। গল্পের আনসারের স্ত্রীর মতো শাস্তা বানু 1981-তে প্রথম গ্যাস লিকে তার স্বামীকে হারায়, আর 1984 লিকে তার ছোট সন্তানকে হারায়, আর অপর সন্তান প্রতিবন্ধী হয়ে যায়। তার এই কষ্টকে একটু হলেও কমানোর জন্য তার স্মরণে একটা ভাস্কর্য তৈরি করা হয়। 15,000-এরও বেশি মানুষ ভোপাল গ্যাস লিকে মারা যায়। এই সংখ্যা হয়তো আরো বেশি হতো যদি এই রেলওয়ের মানুষগুলো তাদের সাহস এবং বীরত্ব না দেখাতো। এই বীরদের স্মরণে একটা মেমোরিয়াল বানানো হয়। গল্প শিফট হয় 1 বছর পর। ইফতেখার এই মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে সেদিনের সেই বীরদের কথা মনে করছে। সোহিনীও এখন IPS অফিসার হয়ে গেছে। অফিসে ঢুকতে ইয়াদাবকে দেখে ইফতেখার অবাক হয়ে যায়। ইফতেখার বলে, সেদিন কে যেন আমাকে মরা ভেবে লকারের চাবি নিয়ে চলে গিয়েছিল। মজার বিষয়, সে আর কিছুই নেয়নি। অর্থাৎ ইফতেখার বুঝে গেছে ইয়াদাব আসলে সেই এক্সপ্রেস ব্যান্ডের ডাকাত। ইয়াদাব জিজ্ঞেস করে, আপনাদের এই রেলওয়ের বীরত্বের জন্য কোনো পুরস্কার দেয় না? ইফতেখার বলে, ওটা আমার দায়িত্ব ছিল। ইয়াদাব সেদিনের সেই কোটি টাকা থেকে যে নোট নিয়েছিল সেটা ইফতেখারকে দিয়ে বলে, এটা নিয়ে মেডেল হিসাবে রেখে দেন। ইফতেখার বলে, তা এই ট্রেনে আবার কাউকে লুটবেন না তো? তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। মুচকি হাসি দিয়ে ইয়াদাব চলে যায়। সামান্য লোভ, ক্ষমতার অপব্যবহার আর দায়িত্বে অবহেলার কারণেই একটা শহরের 15,000 মানুষ এক রাতে শেষ হয়ে গেল, যাদের অর্ধেকই সেই রাতে কি হয়েছিল তা না জেনেই মারা গিয়েছিল। 1984 সালের নির্মম সেই 3 ডিসেম্বর যেন আর কোনোদিনও ফিরে না আসে। গল্পটা আমাদের শিখিয়ে গেল, আপনার দায়িত্ব যত ছোটই হোক না কেন অবহেলা করবেন না। কারণ সেদিন যদি এহসান নামের সেই সুপারভাইজার তার জুনিয়রকে ম্যানুয়াল পড়ে কাজ করতে দিত, বা কমপ্লেন পাওয়ার সাথে সাথেই চা পান করতে না গিয়ে কন্ট্রোল রুমে জানাতো, তাহলে হয়তো এমন ভয়ানক এক দুর্ঘটনা ঘটতো না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।